আচ্ছা দেখ, আজকের টার্গেট খুব পরিষ্কার। ভার্চুয়াল ওয়ার্কের ওপর মোটামুটি 5খানা ক্লাস হয়ে গেছে। আজকের ক্লাসে চেষ্টা করছি মোটামুটি ভার্চুয়াল ওয়ার্কটাকে পুরোপুরি কমপ্লিট করে দেওয়ার। আজকের ক্লাসে চেষ্টা করছি ভার্চুয়াল ওয়ার্কটাকে পুরোপুরি কমপ্লিট করে দেওয়ার। তাহলে সরস্বতী পুজোর পর নতুন চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? এবার চেষ্টা করছি যতটা বাকি থাকবে, ধর আগের দিন তোদের টার্গেট বলে দিয়েছিলাম, যে কটা প্রবলেম বাকি থাকবে সেই কটা প্রবলেম নিয়ে দেখছি কালকে একটা ছোট্ট ক্লাস দিয়ে দেবো। এবার দেখি কতটা আমি শেষ করতে পারি আজকে। এবার শেষ করতে গেলে তোদের হেল্পটা আমার খুব দরকার। তোরা যদি আজকে আমাকে একটু সাহায্য না করিস প্রত্যেকে, তাহলে আজকে হয়তো বেশি অঙ্ক করাতে পারবো না। কারণ 5টা ক্লাস হয়ে গেছে, 2টো ক্লাস ধরে খালি অঙ্কই করিয়েছি, মানে লেকচার 3, 4, 5, লেকচার 3, 4, 5 তিনটে ক্লাস আমি কিন্তু অঙ্ক করিয়েছি। তো আজকের ক্লাসে আমি আশা রাখবো তোরা একটু আমাকে রেসপন্স করবি, যত তাড়াতাড়ি রেসপন্স করবি আমি তো ম্যাক্সিমাম ততগুলো অঙ্ক করাতে পারবো, ঠিক আছে? আচ্ছা, রেসপন্সটা সবার কাছ থেকে লাগবে কিন্তু। আচ্ছা ওকে, দেখ আজকে মেইনলি গ্রুপে যে কথাটা বলেছিলাম তার উপরই ফোকাস করব। আজকে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো 10 ইয়ার্স এর প্রবলেম অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রবলেমসগুলো নিয়ে আজকে ডিল করব। ফার্স্ট যে প্রবলেমটা করব, যাদের কাছে বই আছে বই গিয়ে দেখতে পারিস, আমি কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি। ওয়ার্কড আউট এক্সাম্পল 16। ফার্স্ট যে প্রবলেমটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ওয়ার্কড আউট প্রবলেম 16। এই প্রবলেমটা আমার খুব ফেভারিট প্রবলেম। ভার্চুয়াল ওয়ার্কের যে কটা প্রবলেমস আছে তার মধ্যে এই প্রবলেমটা আমার খুব ফেভারিট প্রবলেম। কারণ 2019 সালে, মানে তোদের তো নতুন সিলেবাসে 4th সেমিস্টারে মেকানিক্স আছে, তো আমরা যখন পাস করেছিলাম আমাদের রেগুলেশন ছিল 111 সিস্টেম, মানে পুরনো সিস্টেমটা, তো সিবিসি সিস্টেমের আগের সিস্টেমটা। তো সেই সিস্টেমে আমি যখন ফাইনাল ইয়ার পাস আউট করেছিলাম 2019-এ, তো সেই ইয়ারে এই প্রশ্নটা দিয়েছিল এবং খুবই ইজি প্রবলেম। জাস্ট দু জায়গায় কনসেপ্ট লাগবে, দু জায়গায় কনসেপ্ট লাগলে অঙ্কটা কিচ্ছু না, ঠিক আছে? দেখ আজকে তোরা বলবি, আজকে তোরা আমাকে সাহায্য করবি। প্রিয়াঙ্ক কোশ্চেন পড় তো। প্রিয়াঙ্ক ক্লাসে আছিস? হ্যাঁ স্যার। পড়, কোশ্চেন পড়। rods, two light rods of length A and B in a state of tension। দেখ এখানে কি কি জিনিস দেওয়া আছে। ফার্স্ট বলছে আমাকে একটা কোয়াড্রিল্যাটারাল ফর্ম করতে হবে বাই 4 জয়েন্টেড ওয়েটলেস বারস। তাহলে ফার্স্ট আমায় বল এইটুকু জায়গা থেকে আমি কি ইনফরমেশন পাচ্ছি? আমাকে একটা কোয়াড্রিল্যাটারাল ফর্ম করতে হবে বাই 4 ওয়েটলেস বারস। এখান থেকে আমি কি ইনফরমেশন পাচ্ছি? তার মানে একটু মনে কর, এই যে ধর প্রবলেম নাম্বার 2, 3, 4, 5, 6 এই টাইপের যে প্রবলেমগুলো করেছিলাম রম্বাস শেপের, সেখানে কি ছিল? ABCD একটা রম্বাস অফ, মানে প্রত্যেকটা রডের ওয়েট W। তাহলে আমি টোটাল সিস্টেমটার ওয়েট 4W নিয়েছিলাম, যেটা টোটাল সিস্টেমটা CG দিয়ে পাস করছিল। এবার এখানে যে 4টে রড বলেছে, 4টে রডই ওয়েটলেস। তাহলে এই যে সিস্টেমটা তৈরি হচ্ছে, কোয়াড্রিল্যাটারাল যে তৈরি হচ্ছে, তার কি কোনো ওয়েট কাজ করবে? এইটুকু ক্লিয়ার? ফার্স্ট প্রশ্নের অ্যান্সারটা কি ক্লিয়ার? এবার প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের মনে একটা কনফিউশন দেখ। বলেছে এই 4টে, মানে এই কোয়াড্রিল্যাটারালের প্রত্যেকটা সাইডের মিড পয়েন্ট কনসিডার করব। তো আমি এক এক করে ছবিটা আঁকার চেষ্টা করছি। তো আমি ছবিটা আঁকার চেষ্টা করছি এক এক করে। একটা মিনিট দাঁড়িয়ে যাও বাবা। ধর আমি এরকম একটা কোয়াড্রিল্যাটারাল ভাবছি,
আমি এরকম একটা কোয়াড্রিল্যাটারাল ভাবছি, ওকে? ধর আমি এরকম একটা কোয়াড্রিল্যাটারাল ভাবলাম, দাঁড়া আমি বইয়ের মতোই নাম দিচ্ছি, দাঁড়া, এ বি সি ডি। এবার দেখ আমাদের একটা খুব বাজে রোগ আছে, কোয়াড্রিল্যাটারাল বললে আমরা আইদার স্কোয়ার ভাবি অর রেক্ট্যাঙ্গেল ভাবি। এটা হচ্ছে ছোটবেলায়, যখন আরেকটু বড় হলাম আমাদের পরিধিটা বাড়লো, আমরা প্যারালেলোগ্রাম আর রম্বাসকে নিলাম। কিন্তু এখানে জাস্ট কোয়াড্রিল্যাটারাল বলেছে, মানে আমার কিন্তু এমন কোনো মানে নেই এমন একটা কোয়াড্রিল্যাটারাল যার অপোজিট সাইডস আর ইকুয়াল, বা যার প্রত্যেকটা সাইড ইকুয়াল, বা প্রত্যেকটা সাইড মানে প্রত্যেকটা রড একে অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, এরকম কিছু রেস্ট্রিকশনে আসবো এমন কিন্তু মানে নেই। কোয়াড্রিল্যাটারাল মানে আমি যে কোনো টাইপের ফিগার কনসিডার করতে পারি যেটা তৈরি হবে চারখানা ওয়েটলেস বার দিয়ে। তাই দেখ আমি যে ফিগারটা ড্র করেছি এটা আমার কি বলে স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, প্যারালোগ্রাম বা রম্বাস কোনো কিছুতেই পড়ছে না। জায়গাটা ক্লিয়ার কেন এই ছবিটা আমি এঁকেছি? এবার দেখ কি বলেছে, দ্য মিডল পয়েন্ট অফ অপোজিট সাইড অফ আ কোয়াড্রিল্যাটারাল। তাহলে এই কোয়াড্রিল্যাটারালের চারটে বাহু, প্রত্যেকটা বাহুর মিড পয়েন্ট, প্রত্যেকটা অপোজিট সাইডের মিড পয়েন্ট জয়েন হবে বলেছে বাই টু লাইট রড। দেখ রডের সম্বন্ধেও মন্তব্য করা, লাইট রড তার মানে কি এই যে পিকচারটা আমি কনসিডার করব, এখানে কি যে দুটো রড নেব সেই রডগুলো ওয়েট কনসিডার করতে হবে? প্রিয়াঙ্ক রেসপন্স করবি না? এবার তাহলে কি বলছে দেখতো, এই যে ফিগারটা প্রত্যেকটা সাইডের যে মিড পয়েন্ট গুলো আছে অপোজিট সাইড গুলো জয়েন করা আছে বাই রড দিয়ে। তাহলে আমি জাস্ট মিড পয়েন্ট কনসিডার করছি, সিম্পলি জাস্ট মিড পয়েন্ট কনসিডার করছি। তাহলে ধর এই একটা জয়েন করলাম আর এখানে আরেকটা জয়েন করলাম। এবার একইভাবে আমি বইয়ের মতোই নাম দিয়ে দিচ্ছি, বইয়ে যেমন নাম দেওয়া আছে, এটা হচ্ছে জি, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। দেখ এইটুকু পড়তে হয়ে গেছে, ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার তো? এবার 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 এই যে জিএইচ আর ইএফ এগুলো কি স্ট্রিং না রড? বাবা ওটা ভুলে যা, আগে এইটুকু দেখ, আমি পরের পার্টে আসবো, আগে এইটুকু দেখ কি বলা আছে। রড, রড মানে আমরা মানে একদম আমাদের সূর্য যেমন পূর্ব দিকে ওঠে সেরকম কনসেপ্ট। রড মানে আমরা কি কনসিডার করব, টেনশন না থ্রাস্ট? থ্রাস্ট। তাহলে তোরা কি করবি, থ্রাস্ট মানে আউটওয়ার্ড, তাহলে আমরা এরকম ভাবে দুখানা থ্রাস্ট দর কনসিডার করে নেবো। মানে এটা আমাদের কিন্তু মাথায় চলেই আসবে, আমরা দুখানা থ্রাস্ট কনসিডার করে অঙ্কটা করতে শুরু করব। অ্যান্সারটা হয়তো একই আসবে, মানে ফাইনাল আমার যে অ্যান্সারটা এই অ্যান্সারই আসবে, কিন্তু মার্কস পাবি 0। কারণ আমাদের দোষ আমরা কোয়েশ্চেনটা পুরো পড়িনি। আমাদের কি বলেছে, দুটো লাইট রড দিয়ে জয়েন করো ইন আ স্টেট অফ টেনশন, মানে তুমি লাইট রড গুলোকে এমন ভাবে জয়েন করেছো, এটা বাস্তবে পসিবল কিনা আলোচনা সাপেক্ষ, তুমি লাইট রড গুলোকে জয়েন করেছো এমন ভাবে যাতে রডের মধ্যে এই স্পেসিফিক রড গুলোর মধ্যে থ্রাস্ট তৈরি না হয়ে টেনশন তৈরি হচ্ছে। কথাটা ভালো করে বুঝবি, তুমি এখানে ইন এ স্টেট অফ টেনশন যেহেতু বলা আছে, তার মানে তুমি লাইট রড গুলোকে এমন ভাবে জয়েন করেছো অপোজিট সাইডের মিড পয়েন্ট গুলোর সাথে যাতে রডটা ইন জেনারেল থ্রাস্ট দেয়, থ্রাস্ট নামক রিঅ্যাকশন ফোর্স রড দেয়, বাট এই কেসের জন্য আমার রডটা থ্রাস্ট দিচ্ছে না, রিঅ্যাকশন ফোর্স হিসেবে টেনশন দিচ্ছে। কথাটা ক্লিয়ার? তাহলে আমাকে যদি রডটা থ্রাস্টের বদলে টেনশন দেয়, আমার এই পিকচারের কি জায়গাটা চেঞ্জ হবে প্রিয়াঙ্ক বল? তাহলে বলে ফেল। তাহলে এই বরাবর একটা টেনশন কাজ করছে T1 আর এই বরাবর একটা টেনশন কাজ করছে T2। দেখ ক্লিয়ার বাবা? হ্যাঁ বল বাবা। বাবা এটা এক্ষুনি বললাম, বাস্তবে কেমন ভাবে করলে হবে এটা আলোচনা সাপেক্ষ, বা আদৌ
বাস্তবে পসিবল কিনা সেটা চিন্তার বিষয়, যেহেতু কোয়েশ্চেনে বলা আছে আমি করছি। সাধারণত রডের মধ্যে টেনশন কাজ করেই না, রডের মধ্যে থ্রাস্ট কাজ করে, স্ট্রিং এর মধ্যে টেনশন কাজ করে, কিন্তু এখানে পার্টিকুলারলি এই প্রবলেমটাই বলে দিয়েছে তোমার রডের মধ্যে থ্রাস্ট না টেনশন কাজ করছে, যেহেতু এই ওয়ার্ডটা মেনশন করা। স্নেহা ক্লিয়ার? এবার আমায় কি বলেছে, T1 T2 দুটো রডের টেনশন বলে দিয়েছে, এবার বলেছে প্রুফ করো চোখ বন্ধ করে এই জিনিসটা। এবার তোরা আমায় বল, কোয়েশ্চেন আমাকে যেভাবে বলেছে আমি ছবি ড্র করেছি, মানে আমি দেখতে পাচ্ছি টোটাল সিস্টেমে দুটো ফোর্স এবং দুটোই রিঅ্যাকশন ফোর্স এবং দুটোই টেনশন, একটা T1 একটা T2। এবার তোরা বলতো এই দুটো ফোর্স T1 আর T2 ছাড়া সিস্টেমের ওপর আর কোনো ফোর্স কাজ করবে? বাবা একটু জলদি জলদি রেসপন্স করবি, আজকে অনেক অঙ্ক করাবো। না, তার কারণ কি? কোনটা জিরো বলেছে বল প্রিয়াঙ্ক? একদম নেগলিজেবল ওয়েট বলেছে অফ দা 4 বার্স, সুতরাং এই যে চারটে কোয়াড্রিল্যাটারাল তার কোনো ওয়েটই কাজ করছে না। আবার যে রডগুলো জয়েন করব সেগুলোকেও বলে দিচ্ছে লাইট রড, মানে রডেরও কোনো ওয়েট নেই, তার মানে এক্স্যাক্টলি সিস্টেমের উপর দুখানা ফোর্স T1 আর T2। তাহলে প্রিয়াঙ্ক বল অঙ্ক সলভ করব, দেন বাই ইকুইলিব্রিয়াম কন্ডিশন অফ ভার্চুয়াল ওয়ার্ক আমি কি লিখতে পারি বল? সাম অফ দি ভার্চুয়াল ওয়ার্ক কত হবে বাবা? ওটা বলছে না, সাম অফ দি ভার্চুয়াল ওয়ার্কের ভ্যালুটা কত হয় বাই প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক? 0। এবার বল, তাহলে ফার্স্ট বল T1 ফোর্সটার জন্য আমার ভার্চুয়াল ওয়ার্ক কত হবে? মাইনাস T1 ডেল EF, একদম কারেক্ট, কোনো অসুবিধা নেই। এবার T2 ফোর্সের জন্য তাহলে মাইনাস T2 ডেল GH, ওকে একদম কারেক্ট। নে, কারোর কোনো জায়গায় প্রবলেম আছে? এবার তোকে কোয়েশ্চেনে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, এই দুটো কি বলতো? রডগুলোর লেংথ। আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য ধরে নিচ্ছি EF রডের লেংথটা হচ্ছে স্মল a, তোরা চাইলে উল্টো ধরতে পারিস, আর GH রডের লেংথটা ধরছি আমি স্মল b। EF রডের জন্য লেংথটা আমাকে স্মল a বলেই দেওয়া আছে, GH রডের জন্য স্মল লেংথটা আমায় b বলেই দেওয়া আছে, এটা আমার কোয়েশ্চেনে গিভেন। তাহলে আমি এখানে জাস্ট পুট করে দিচ্ছি, তাহলে লিখতে পারি T1 ইন্টু ডেল a প্লাস T2 ইন্টু ডেল b দিস ইকুয়ালস টু 0, দ্যাট ইমপ্লাইজ T1 ইন্টু ডেল a দিস ইকুয়ালস টু মাইনাস T2 ইন্টু ডেল b। এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন নাম দিলাম। দেখ বাবা এইটুকু ক্লিয়ার কি ক্লিয়ার না? হ্যাঁ বল বাবা কি হয়েছে বল? বাবা দুটো মাইনাস ছিল, মাইনাস কমন নিয়ে পরের লাইনে প্লাস করেছি, বা তোরা চাইলে এই লাইন থেকে এই লাইনটাও ডাইরেক্ট লিখতে পারিস, এই T1টাকে রাইটে লিখে এটাও লিখতে পারিস। আমি প্রথমে মাইনাসটা কমন নিয়েছি, কমন নিয়ে দুটোই প্লাস হয়ে গেল, এবার T2কে ডান দিকে পাঠিয়ে দিয়েছি। ক্লিয়ার? এবার আমায় বলতো প্রত্যেকে এটা কোন টাইপের প্রবলেম, টাইপ 1 না টাইপ 2? টাইপ 2 কেন দেবলিনা, রিজন বল? দুখানা ভেরিয়েবলের চেঞ্জ হচ্ছে, একটা হচ্ছে a একটা হচ্ছে b, তার জন্য টাইপ 2। তাহলে দেখ আমি ডেল a আর ডেল b এর মধ্যে একটা সম্পর্ক পেয়েছি, এখন আমার কাজ কি? এবার তোরা আমাকে দেখে বলতো এই যে রডটা আছে বা এই যে ফ্রেমটা আছে বা এই যে পিকচারটা আছে, এই পিকচার থেকে তুই কোনোভাবে ডেল এ আর ডেল বির মধ্যে সম্পর্ক বার করতে পারবি? মানে এখনো পর্যন্ত আমি যেটুকু পিকচারে গেছি সেখান থেকে ডেল এ আর ডেল বির মধ্যে কোনো রকম সম্পর্ক তৈরি করা যাবে? আর কিছু করা যাচ্ছে না। এবার দেখ তাহলে আমাকে তো ভাবতে হবে আমি কিভাবে করব। এবার দেখ আমি এই যে দুটো স্ট্রিং যে পয়েন্টে টাচ করছে তাকে আমি ধর ক্যালকুলেশনের সুবিধার জন্য ও পয়েন্ট বলে নাম দিচ্ছি। এবার তুই দেখ তো, তুই একটু ভাব, তুই ছোটবেলাকার থিওরেম পড়ছিস, ঠিক আছে? ক্লাস 9-এ তোদের থিওরেম ছিল, এই থিওরেমস রিলেটেড টু আ কোয়াড্রিল্যাটারাল, মানে বাংলায় যারা পড়েছিস চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, ক্লাস 9-এ এরকম একটা চ্যাপ্টার ছিল যদি আমি ভুল না হই।
ধর এরকম একটা তুই থিওরেম করার জন্য পিকচার ড্র করেছিস, তাহলে অঙ্কন বা ড্রয়িং বা কনস্ট্রাকশনে তোরা কি করতিস, এই ও পয়েন্ট দিয়ে প্রত্যেকটা আমার যে কর্নার পয়েন্ট সেগুলোকে জয়েন করতাম না? একটু মনে মনে ভাবতো। মাইন্ড ইট, ওটা কিন্তু বিডির মিড পয়েন্ট নয়। মাইন্ড ইট, ওটা কিন্তু বিডির মিড পয়েন্ট নয়, কারণ যদি এটা আমি প্যারালেলোগ্রাম বা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল বা রম্বাস আঁকতাম তখন ওটার কিন্তু মিড পয়েন্ট হওয়ার চান্স থাকতো। এটা আমি ইন জেনারেল একটা কোয়াড্রিল্যাটারাল ড্র করেছি, ওটা কিন্তু বিডি ডায়াগোনালের মিড পয়েন্ট নয়, এমনকি ওটা এসি ডায়াগোনালেরও মিড পয়েন্ট নয়। এই জায়গাটা প্রত্যেকের কাছে ক্লিয়ার? এবার আমি জাস্ট জয়েন করছি, ধর ও পয়েন্ট থেকে আমি এ বিটাকে জয়েন করলাম, এখান থেকে আমি ডি পয়েন্টের সাহায্যে ও পয়েন্টটাকে জয়েন করলাম, নেক্সট এ পয়েন্ট থেকে ও পয়েন্টটাকে জয়েন করলাম, আর নেক্সট এক মিনিট বাবা, ও পয়েন্ট থেকে সি পয়েন্টটাকে জয়েন করলাম। দেখ এইটুকু কাজ আমি করতে পারি। ক্লিয়ার কি ক্লিয়ার না? রেসপন্স কর। এবার তোরা বলবি দাদা এমনিতেই কোয়াড্রিল্যাটারাল থেকে আর কিছু ইনফরমেশন পাবো না, তুমি হঠাৎ এই পিকচারটা ড্র করে কি করতে চাইলে? একটু মনে কর, আমরা যখন জিওমেট্রি শিখেছিলাম, বেসিক জিওমেট্রি, আমরা প্রথমে কোয়াড্রিল্যাটারাল শিখেছিলাম না আমরা প্রথমে ট্রায়াঙ্গেল শিখেছিলাম? ট্রায়াঙ্গেল। আবার যখন তোরা অঙ্ক করেছিস মানে ম্যাথামেটিক্স ক্লাস 11 তোরা পড়েছিস, যখন ভেক্টর পড়েছিস ক্লাস 11-এ, তোরা দেখেছিস দুটো রকম থিওরেম পড়েছিলি, একটা হচ্ছে ওই ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টরস, আর একটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল, আর একটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টরস। এই দুটো ল পড়েছিলি। এবার তোরা এরা ভেবেছিলি, মানে তোরা একটা রিলেশন এস্টাবলিশ করেছিস, এবিসিডি যদি একটা আমার রেক্ট্যাঙ্গেল হয়, এবিসিডি রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা হয় 2 ইন্টু ট্রায়াঙ্গেল অফ এবিসি, মানে এরকম কি কোনো কিছু পড়েছিলি? ধর এই যদি একটা প্যারালেলোগ্রাম এবিসি হয়, যদি আমি এসি ডায়াগোনালটা জয়েন করি, তাহলে আমার এবিসিডি এই প্যারালেলোগ্রামের এরিয়া হয়, সরি এই প্যারালেলোগ্রামের এরিয়াটা হয় 2 ইন্টু এরিয়া অফ এবিসি। এরকম কিছু পড়েছিলি? দেখ তো মনে পড়ে কিনা। এবার আমি এই রেজাল্টটা ইউজ করব না, আমি চিন্তাধারাটাকে দেখলাম যে আমি যদি ডায়াগোনাল গুলো জয়েন করি আমি কোয়াড্রিল্যাটারাল থেকে ট্রায়াঙ্গেলে কনভার্ট করতে পারি। এই আইডিয়াটাকে নিচ্ছি যে আমাকে একটা কোয়াড্রিল্যাটারাল দেওয়া আছে, আমি যদি ডায়াগোনাল গুলো জয়েন করি আমি কিন্তু একটা ট্রায়াঙ্গেল পাবো। তার মানে নট নেসেসারি এরকম ভাববি না আমি এসি জয়েন করেছি আর বিডি জয়েন করেছি, এমন কোনো মানে নেই। আমি ওবি ওসি ওডি ওএ জয়েন করেছি, উই জয়েন ওএ ওবি ওসি ওডি। ক্লিয়ার? মানে বিডি আর এসি যে স্ট্রেট লাইনই হবে এমন কোনো মানে নেই। আমি ওএ ওসি ওবি ওডি এই চারটেকে স্ট্রেট লাইন বলছি ইন্ডিভিজুয়াল। কথাটা ক্লিয়ার? এবার দেখতো তাহলে এই কাজটা করার ফলে এই ট্রায়াঙ্গেলে আমার কটা ইয়ে তৈরি হচ্ছে, মানে কটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে একটু দেখতো। বাবা ছোট ছোট করা ট্রায়াঙ্গেল দেখ, টোটাল ট্রায়াঙ্গেল বলতে পারিনি, ছোট ছোট করা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে দেখ চারটে। মানে আমি এভাবে ভাব, এওবি একটা, বিওসি একটা, সিওডি একটা, এওডি একটা। এবার তুই বুঝতে পারো আমি এই পুরোটাকে আরো দুটো অ্যাঙ্গেলে ভাঙবো, তাহলে 8টা হচ্ছে। ওকে, আমি জাস্ট বেসিকটা দেখছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই চারটে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, কনসিডার করতে পারি। এবার দেখ কি করছি, এবার হচ্ছে আসল মজা, যেটা তোরা এখনো পর্যন্ত হয়তো পড়িসনি। এবার আমি একটা থিওরেমের কনসেপ্ট ইউজ করব এই অঙ্কটাকে করার জন্য। এরা তোরা প্রত্যেকে খাতায় রাফ বলে লিখে রাখবি এই জায়গাটা, এই রাফটা না জানলে এই প্রবলেমটা সলভ করা যাবে না। বলছে তুমি একটা, এই স্টেটমেন্টের দাবি কি সেটা আগে শোন, তারপর থিওরেমটার নাম আমি বলছি। বলছে তুমি একটা ট্রায়াঙ্গেল কনসিডার করো, ট্রায়াঙ্গেলটার নাম দিয়ে দাও এবিসি। এবার বলছে এ পয়েন্ট থেকে মানে এ ভার্টেক্স থেকে তার অপোজিট সাইডের মিড পয়েন্ট জয়েন করো। ভালো করে বুঝবি, এ হচ্ছে একটা ভার্টেক্স ট্রায়াঙ্গেলের,
এ ভার্টেক্স থেকে এর অপোজিট সাইডে যে আমার এজটা আছে তার মিড পয়েন্টটা খুঁজে ওই দুটো পয়েন্টকে জয়েন করো। তাহলে আমি ধরছি বিসির মিড পয়েন্টটা হচ্ছে আমার এখানে ডি, এবার আমি এ আর ডি জয়েন করছি। কথাটা ক্লিয়ার? কথাটা ক্লিয়ার? তাহলে আমায় বলতো এডিটাকে আমি এবিসি ট্রায়াঙ্গেলের কি বলবো? এডিটাকে এবিসি ট্রায়াঙ্গেলের কি বলবো? কোনো একটা ভার্টেক্স থেকে অপোজিট বাহুর মিড পয়েন্টে যে লাইনটা ড্র করা হয় তাকে ত্রিভুজের কি বলা হয়? মধ্যমা বা ইংলিশে মিডিয়ান। এক্স্যাক্টলি, তার মানে এডিটা হচ্ছে কিন্তু আমার ট্রায়াঙ্গেল এবিসির মিডিয়ান। যদি এই ক্রাইটেরিয়াটা হোল্ড করে দেন আমরা একটা রেজাল্ট এস্টাবলিশ করতে পারি। রেজাল্টের প্রুফ আমাদের নেই, আমরা খালি ইউজ করব। রেজাল্টটা হচ্ছে, ভালো করে দেখ, এই ডিটা যে সাইডের উপর লাই করছে সেই সাইডটাকে আমি কনসিডার করছি না, মানে বিসি সাইডকে কনসিডার করছি না। বিসি বাদে মানে এ পয়েন্ট দিয়ে যে দুটো সাইড পাস হচ্ছে তাদের স্কোয়ারের সাম, মানে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার দিস ইকুয়ালস টু 2 ইন্টু দিস ইকুয়ালস টু 2 ইন্টু বলছে এই যে তুমি মিডিয়ানটা ড্র করেছো, এই যে মিডিয়ানটা ড্র করেছো তার স্কোয়ার, তাহলে এডি স্কোয়ার প্লাস ওয়েট। এবার এই ডিটা বিসি সাইডের কি রে? ডি পয়েন্টটা বিসির কি? মিড পয়েন্ট। তাহলে বিডির লেংথ আর ডিসির লেংথ সেম বলতে পারি? বলছে এই দুটো ভাগের যে কোনো একটা ভাগের স্কোয়ার নাও। আমি বিডি লিখছি, কেউ যদি বলে আমি দাদা বিডি লিখবো না, আমি এর জায়গায় ডিসির হোল স্কোয়ার লিখবো, একই কথা, কোনো সমস্যা নেই। কারণ যেহেতু ডিটা মিড পয়েন্ট, বিডি আর সিডি একই জিনিস। বলছে ভালো করে শুনবি, আবার রেজাল্টটা বলছি। একটা ট্রায়াঙ্গেল, একটা ভার্টেক্স থেকে তার অপোজিট সাইডের মিড পয়েন্টে একটা স্ট্রেট লাইন ড্র করলাম, তাহলে এটা হচ্ছে মিডিয়ান। তাহলে এই আমরা যে থিওরেমটা পড়বো তার নাম আমি বলছি, সেই থিওরেমটার দাবি হচ্ছে এ ভার্টেক্স দিয়ে যে ট্রায়াঙ্গেলের যে দুটো সাইড পাস করছে তাদের স্কোয়ারের সাম ইকুয়ালস টু 2 ইন্টু যে মিডিয়ানটা ড্র করা হয়েছে তার স্কোয়ার, তার লেংথের স্কোয়ার প্লাস যে সাইডে কাট করছে তার যে কোনো একটা পার্ট, মানে আইদার বিডি নেবে অর ডিসি নেবে, তার স্কোয়ারের সামের সঙ্গে ইকুয়াল। এই থিওরেমটার নাম হচ্ছে আমার অ্যাপোলোনিয়াস থিওরেম। এই থিওরেমটার নাম হচ্ছে আমার অ্যাপোলোনিয়াস থিওরেম। যদি তোরা ক্লাস 9 এর অনেক কি এক্সট্রা করে থাকিস, দেখ এক্সট্রাটা অনেকগুলো বইয়ে ছিল, যদি এরকম এক্সট্রা করে থাকিস, আমার যতদূর মনে হয় এই অ্যাপোলোনিয়াস থিওরেমটা ক্লাস 9 এ এক্সট্রাই ছিল। অ্যাপোলোনিয়াস থিওরেমটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ক্লাস 9 এ এক্সট্রাতে ছিল অ্যাপোলোনিয়াস থিওরেমটা। দেখ বাবা, থিওরেমের দাবিটা ক্লিয়ার কি ক্লিয়ার না আগে আমাকে একটু বল। আচ্ছা, এবার এই রেজাল্টটা আমি ইউজ করে কিন্তু প্রবলেমটাকে সলভ করব, এই রেজাল্টটা। তাহলে এই রেজাল্টটা, আচ্ছা এই রেজাল্টটা কি প্রত্যেকের লেখা হয়েছে? আচ্ছা, এবার আমি এই ট্রায়াঙ্গেলের এই কোঅর্ডিনেটরের ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য এগোচ্ছি। হ্যাঁ বাবা বল। অসুবিধা নেই, নোট দিয়ে দেবো। এবার দেখ আমাকে একটু বল, এই যে আমি পিকচারটা ড্র করেছি, এই পিকচারে আমার এরকম ট্রায়াঙ্গেল কটা আছে? 4টে। এ ও বি, বি ও সি, সি ও ডি, এ ও ডি, 4টে ট্রায়াঙ্গেল আছে বলতে পারি? এবার ফার্স্ট তোরা আমাকে বল, ফার্স্ট করবি বল, অ্যাপোলোনিয়াস থিওরেম যদি আমি ট্রায়াঙ্গেল এ ও বি এর উপর অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? অ্যাপোলোনিয়াস থিওরেম যদি আমি ট্রায়াঙ্গেল এ ও বি এর উপর অ্যাপ্লাই করি তাহলে আমি কি রেজাল্ট পাবো ভাব। ট্রায়াঙ্গেল এ ও বি মানে দেখ এখানে ও পয়েন্টটা কিন্তু এ এর কাজ করছে আর এডি মিডিয়ানের কাজটা করছে কিন্তু ও এইচ। এবার বল কি রেজাল্টটা পাবো, পারবি বল? ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার দিস ইকুয়ালস টু 2 ইন্টু ও এইচ স্কোয়ার। আচ্ছা তুই এ এইচ নিচ্ছিস তো? দাঁড়া 1 মিনিট। হ্যাঁ নে, অসুবিধা নেই, বইও তাই নিয়েছে, কোনো সমস্যা নেই। এটাকে আমি 2 নাম্বার রেজাল্ট নাম দিচ্ছি, কারোর আপত্তি আছে? এবার ওয়েট আমি এবার চিন্তা করছি, দেখ কি করে আমি রেজাল্ট এস্টাবলিশ করবো, তাই তো?
এবার তোরা আমাকে বলতো ছোটবেলায় যখন অপোজিট অ্যাঙ্গেল পড়েছিলি বা বাংলায় বিপ্রতীপ কোণ পড়েছিলি, বিপ্রতীপ কোণ কি হতো? পাশাপাশি দুটো ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলকে বিপ্রতীপ কোণ বলতাম, না অপোজিট ট্রায়াঙ্গেলের কনসেপ্ট থেকে বিপ্রতীপ কোণ বলতাম? অপোজিট, মানে আমি এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করলে তার অপোজিটকে বেশি গুরুত্ব দিতাম রাদার দেন দুপাশের, তাই তো? একটু বল, আমি যে ট্রায়াঙ্গেলটা কনসিডার করতাম তার অপোজিট অ্যাঙ্গেলকে বেশি গুরুত্ব দিতাম, অপোজিট ট্রায়াঙ্গেলটাকে বেশি গুরুত্ব দিতাম রাদার দেন দুই পাশ, তাই তো? তা আমি এ ও বি এর উপর অ্যাপ্লাই করেছি হচ্ছে অ্যাপোলোনিয়াস, তাহলে এখন আমি কার উপর অ্যাপোলোনিয়াস অ্যাপ্লাই করব? সিওডি বা ডিওসি, বল সিওডি এর উপর অ্যাপোলোনিয়াস থিওরেম অ্যাপ্লাই করলে অনিশ বল কি পাবো? অনিশ বল, ওসি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার ডিস ইকুয়ালস টু 2 ইন্টু ওজি স্কোয়ার প্লাস, দাঁড়া বাবা একটা মিনিট, না এবার ঠিক আছে, প্রিয়াঙ্কের বোধহয় অন ছিল, ঠিক আছে। তাহলে ওজি স্কোয়ার প্লাস আর কোনটা হবে একটু বল? তোরা ডিজি স্কোয়ারও নিতে পারিস বা জিসি স্কোয়ারও নিতে পারিস, আমি বইয়ের মতো করার চেষ্টা করছি, আমি তাই জিসি স্কোয়ার নিচ্ছি, কারণ আপত্তি আছে? আচ্ছা এবার দেখ আমি এই দুটোকে না অ্যাড করছি, এবার অনেকের মনে কনফিউশন আছে, দাদা তুমি কি করতে চাইছো, আমরা তো কিছু বুঝতেই পারছি না, কেন অ্যাড করব? একটু দেখ, এই যে কোয়াড্রিল্যাটেরাল তার চারটে সাইডের লেন্থ কত? ও এ ও বি, সরি আমার কোয়াড্রিল্যাটেরালের ও পয়েন্ট থেকে যদি আমি চারটে সাইড জয়েন করি তাহলে আমি কি পাবো? ও এ ও বি ও সি ও ডি। তো আমি এর ভ্যালুটাই দুটো জায়গা থেকে বার করবো, মানে এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলের সাহায্যে এই লেফট হ্যান্ড সাইডের সামটা বার করব, একই কাজ করব আবার এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলের জন্য, সেখান থেকে আমি রিলেশন এস্টাবলিশ করব। তাহলে জাস্ট 2 আর 3 অ্যাড কর, 2 প্লাস 3 গিভস কি পাস একটু বলতো আমায়? ও স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, এর ভ্যালুটা কি পাচ্ছিস বলতো? 2 ইন্টু ও এইচ স্কোয়ার প্লাস এ এইচ এর স্কোয়ার প্লাস 2 ইন্টু ও জি স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার, এটা বলতে পারি? দেখ আচ্ছা এবার দেখ খেলাটা এখানে জমবে। এবার আমার বলতো তোরা যে পিকচারটা এঁকেছিস, হ্যাঁ বল বাবা। ও এ স্কয়ার প্লাস ও বি স্কয়ার যেটা আছে, তো সেটাকে কি এ বি স্কয়ার লেখা যায় না? কোনটা বলতো বাবা? ও এইচ স্কোয়ার প্লাস ও জি স্কোয়ার কি বলছিস? ও এ স্কয়ার প্লাস ও বি স্কয়ার, ওটাকে এ বি স্কয়ার লেখা যায় না? ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, দাঁড়া এক মিনিট, ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার ওটাকে বাবা ওটা লেখা যেত কখন আমাকে একটু বল, একটা মিনিট। ও এ স্কোয়ার প্লাস মানে ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার কে আমি এ বি স্কোয়ার লিখতে পারতাম কখন? যখন এই অ্যাঙ্গেলটা আমার 90 হতো, তাই তো? এই অ্যাঙ্গেলটা কি 90 রে বাবা? এটা কি আমার কি বলে রম্বাস বা স্কোয়ার? এটা তো যে কোনো একটা কোয়াড্রিল্যাটারাল, আমি কি করে দাবি করতে পারি বলতো এই অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি হবে? কথাটা বুঝলি? ওকে দেখ তাহলে যেটা বলছিলাম, আমাকে বলতো এখান থেকে এ এইচ মানে আমি যদি এ এইচ কে এ বি রেসপেক্টে লিখতে চাই তাহলে কি লিখতে পারি? এ এইচ কে আমি এ বি রেসপেক্টে লিখবো, তাহলে কি লিখতে পারি একটু আমায় বল। একইভাবে আমি জিসি কে সিডি রেসপেক্টে লিখতে চাইছি, তাহলে কি লিখতে পারি বল। এবার এই দুটো ভ্যালু আমি পুট করে দিচ্ছি, তাহলে লিখছি দিস ইকুয়ালস টু 2 ইনটু, দেখ কাকে কাকে একদিকে রাখছি, এই টার্মটাকে আর এই টার্মটাকে একসাথে রাখছি, তাহলে 2 ইনটু ও এইচ স্কোয়ার প্লাস ও জি স্কোয়ার। এবার পরের টার্ম দেখ 2 এ এইচ স্কোয়ার, তাহলে 2 ইনটু এ এইচ মানে কি হাফ অফ এ বি, তাহলে হাফ অফ এ বি তার হোল স্কোয়ার প্লাস একইভাবে আমার জিসির জন্য তাহলে 2 ইনটু হাফ অফ সিডি তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারছি দ্যাট ইমপ্লাইজ
ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, দিস ইকুয়ালস টু 2 ইন্টু ও এইচ স্কোয়ার প্লাস ও জি স্কোয়ার প্লাস হাফ অফ এ বি স্কোয়ার প্লাস হাফ অফ সিডি স্কোয়ার। দেখ তো এর ভ্যালুটা পাস কিনা। দেখ 1/2 এর হোল স্কোয়ার মানে 1/4, 2 ইন্টু 1/4 মানে হাফ, একইভাবে এখানেও 2 ইন্টু 1/4 মানে হাফ। দেখ তো এই লাইনটা আসে কি আসে না? প্রত্যেকে রেসপন্স করবি, আসছে। এবার একটা সুন্দর মজা দেখ, এই যে রেজাল্টটা আমি বার করলাম, এই রেজাল্টটা আমি কোন কোন ট্রায়াঙ্গেলকে কনসিডার করে বার করেছি বলতো? এওবি আর সিওডি। তাহলে দেখ রেজাল্টের লেফট হ্যান্ড সাইডটা কি হলো? ও এ স্কোয়ার, ও বি স্কোয়ার, ও সি স্কোয়ার, ও ডি স্কোয়ারের সাম এলো। রাইট হ্যান্ড সাইডটা এলো ও পয়েন্ট থেকে জি পয়েন্টের স্কোয়ারের সাম আর ও পয়েন্ট থেকে এইচ পয়েন্টের স্কোয়ার এর সাম, এর সঙ্গে 2 মাল্টিপ্লাই। এখানে এবি রড এলো আর এখানে সিডি রড এলো, তাদের স্কোয়ারের সঙ্গে হাফ মাল্টিপ্লাই করে সাম। তাহলে এবার এই কাজটা, সেম কাজ যেটা করলাম, এটাই যদি কপি পেস্ট করি এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলের জন্য, তাহলে কি রেজাল্ট পেতে পারি একটু ভাবতো। আগে আমায় বল লেফট হ্যান্ড সাইডটা কি হবে, লেফট হ্যান্ড সাইডটা কি আসবে আগে আমাকে সেটা বল। কারা বাবা এক মিনিট, আমি আগে লেফট হ্যান্ড সাইডটায় আসি, তারপর আমি রাইট হ্যান্ড সাইডটা বলছি। আগে আমায় বল সেম কাজটা যদি আমি বিওসি আর এওডি ট্রায়াঙ্গেলের উপর অ্যাপ্লাই করি, লেফট হ্যান্ড সাইডটা যে এটাই হবে, কে বুঝতে পারলি না আগে আমাকে সেটা বল। মনে করে দেখ না, ধর তুই বিওসির উপর অ্যাপোলোনিয়াস থিওরেম অ্যাপ্লাই করছিস, তাহলে তার লেফট হ্যান্ড সাইডটা কি হবে? ওবি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। আবার যদি এওডির উপর অ্যাপোলোনিয়াস থিওরেম অ্যাপ্লাই করতে চাস, তাহলে লেফট হ্যান্ড সাইড কি হবে? ও এ স্কোয়ার ওডি স্কোয়ার। তাহলে সাম করলে তো আমি এই জিনিসটাই পাবো। সেটা কি করে দেখাতে হবে না আমি সিমিলারলি লিখে দেবো? দেখ তোদের যেটা সুবিধা। সিমিলারলি সেই দাদা এত কষ্ট আর কেউ করে? কত কষ্ট আমাদের করাবে। সিমিলারলি সিমিলারলি মাইকটা বন্ধ কর। তাই লিখছি সিমিলারলি, একটা মিনিট দাঁড়া বাবা। Similarly, from triangle BOC and triangle AOD we get, তাহলে কি লিখতে পারি বল? লেফট হ্যান্ড সাইডটা পেয়ে গেলাম ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। এবার রাইট হ্যান্ড সাইডটা কে বলবে? সর্বাণী বলতে পারবি রাইট হ্যান্ড সাইডটা? দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি মিল দেখে রেখে বলি, তাহলে তোদেরও বুঝতে ইজি হবে, নাহলে ব্যাপারটা পুরোপুরি মুখস্থ হয়ে যাবে। একটু বুঝে নে। এবার দেখ রাইট হ্যান্ড সাইডটা এখানে ছিল 2 ইন্টু ও এইচ স্কোয়ার আর ওজি স্কোয়ার, মানে আমি যে দুটো ট্রায়াঙ্গেল কনসিডার করেছি ও পয়েন্ট থেকে সেই দুটো ট্রায়াঙ্গেলের আমি মিডিয়ানটা নিয়েছি, মিডিয়ানের স্কোয়ারের সাম করে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি। এবার আমরা বলতো বিওসি আর এওডি এই দুটো ট্রায়াঙ্গেলের মিডিয়ান কারা কারা? ওই আর ওএফ। তাহলে এখানে লিখতে পারি 2 ইন্টু ও ই স্কোয়ার প্লাস ও এফ স্কোয়ার। দেখ তো এই লাইনটা লেখা যায় কিনা? পুরোপুরি এর কনসেপ্টটাকে আমি এখানে অ্যাপ্লাই করছি, দেখ এটা লেখা যায় কিনা। এবার নেক্সট, যে দুটো ট্রায়াঙ্গেল কনসিডার করেছিলাম তার বেসের স্কোয়ারের সঙ্গে হাফ মাল্টিপ্লাই করা। দেখ এওবি ট্রায়াঙ্গেলের যে বেসটা এবি স্কোয়ারের সঙ্গে হাফ মাল্টিপ্লাই, আবার এখানে সিডি সাইডের স্কোয়ারের সঙ্গে হাফ মাল্টিপ্লাই। তাহলে এখানে আমি নিয়েছি বিওসি আর এওডি, তাহলে এখানে আমি কি দুটো টার্ম পাবো একটু বল দেখি। তাহলে হাফ অফ বিসি স্কোয়ার প্লাস হাফ অফ এডি স্কোয়ার, এটাকে আমি নাম দিচ্ছি 5। দেখ তো কারোর আপত্তি আছে কিনা, বল বাবা। স্মৃতি বল কি হয়েছে? স্যার বলছিলাম ওই আগেরটা কি করে হলো? কোন আগেরটা বল একটু, ইকুয়েশন নাম্বার কত একটু বল। 4? হ্যাঁ স্যার উপরেরটা। দেখ বাবা এটা 2 আর 3 কে জাস্ট আমি এই যে 2 নাম্বার ইকুয়েশন 3 নাম্বার ইকুয়েশন এই দুটো ইকুয়েশনকে আমি অ্যাড করলাম, এই দুটো ইকুয়েশনকে অ্যাড করে আনলাম এখানে।
এবার যেহেতু এইচটা এবির মিড পয়েন্ট, তাই এ এইচ এর জায়গায় বসিয়েছি হাফ অফ এবি, আর যেহেতু জিটা ডিসির মিড পয়েন্ট, তাই সিজির জায়গায় বসিয়েছি হাফ অফ সিডি। সেটা করেই তো আমার এই লাইনটা এলো। ওকে স্যার। এবার দেখতো এই যে যে দুটো ইকুয়েশন আমার হাতের সামনে আছে 4 আর 5, এই দুটো ইকুয়েশনের এলএইচএস পার্টটা সেম না? যে ট্রায়াঙ্গেলটা আমার সামনে দেওয়া আছে সেই দুটো ট্রায়াঙ্গেলের এলএইচএস পার্টটা সেম না? এবার দেখ তাহলে লিখতে পারি from 4 and 5 we get তাহলে লিখছি দেখ from 4 and 5 we get, তাহলে কি লিখতে পারি বলতো? এরকম কি আসবে 2 into OH square plus OG square plus half of AB square plus half of AB ছিল আর ওখানে CD square, this equals to এখানে 2 into OE square plus OF square plus half of BC square plus half of AD square। এটা লেখা যাবে কি যাবে না বলতো? এবার প্রত্যেকে পিকচার দেখ, আমি জুম আউট করছি, প্রত্যেকে পিকচার দেখার চেষ্টা কর। পিকচার না দেখলে হবে না, পিকচার দেখে আমার একটু বলতো এই লাইনটাকে কি লেখা যায়? প্রত্যেকে পিকচার দেখে বলতো এই জিনিসটাকে কি লেখা যায়? OH স্কোয়ার প্লাস OG স্কোয়ার, এটাকে কি লেখা যায়? কি করে বইয়ে করে দেওয়া আছে বলে? তোদের দাবি হচ্ছে এখানে তোরা বলছিস দাদা আমরা এটা লিখবো 2 into OH স্কোয়ার প্লাস OG স্কোয়ার, এটাকে আমি লিখবো GH স্কোয়ার। দেখ যদি ভুল হয় আমাকে বলবি অবশ্যই। এটাকে আমরা লিখবো GH স্কোয়ার and 2 into OE স্কোয়ার প্লাস OF স্কোয়ার, এটাকে আমরা লিখবো EF এর হোল স্কোয়ার। এইটা তোদের দাবি তো? এবার আমার প্রশ্ন, এটা তুই এই পিকচার দেখে কি করে বুঝতে পারছিস? হ্যাঁ বল বল। না মানে তুই আমার বল এই যে দুটো লিখেছি এই রেজাল্ট দুটো কি পসিবল হতে পারে না পারে না? তাহলে বইয়ে কেন করা আছে বলতো? বইয়ে তো এটাই করে দেওয়া আছে। দেখ তোদের বইয়ে যে লাইনটা যদি কারোর বই থাকে দেখ লেখা আছে পাশে, এই লাইনটা থেকে এই লাইনটা লিখে দেওয়া আছে। এবার আমাকে খুঁজতে হবে আদৌ কি এটা পসিবল। আমি বলছি এই দুটো রেজাল্ট হোল্ড করবেই, কিন্তু কি করে পসিবল সেটা হচ্ছে আমার প্রশ্ন। দেখ এর ভ্যালুটা কেন GH স্কোয়ার লিখবো আর এর ভ্যালুটা কেন EF স্কোয়ার লিখবো? এটা ট্রু রেজাল্ট লেখা যায়। কেন লেখা যায় এর উত্তরটা কি জানার ইচ্ছা করছে না করছে না? আমি খালি অ্যান্সার লিখে বেরিয়ে যাবো অঙ্ক করে। আচ্ছা এর উত্তর জানতে গেলে তোকে ক্লাস 9-এ ব্যাক করতে হবে, আরো 4 বছর ছোট হতে হবে, 4-5 বছর ছোট হয়ে ভাবতে হবে ক্লাস 9-এ কি এরকম কোন চ্যাপ্টার পড়েছিস থিওরেমস রিলেটেড টু কোয়াড্রিল্যাটেরাল বা চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য? সেখানে একটা থিওরেম ছিল এরকম, আমি ছবিটা আঁকার চেষ্টা করছি ভালো করে দেখবি। সেখানে একটা থিওরেম ছিল এরকম, যদি কোনো একটা চতুর্ভুজের, আমি বাংলায় বলছি ইংলিশটা তোরা একটু ঠিক করে নিবি, যদি কোনো একটা চতুর্ভুজের যে কোনো একটা চতুর্ভুজ তাদের প্রত্যেকটা সাইডের মিড পয়েন্ট গুলোকে যদি জয়েন করা হয় তখন আমরা একটা প্যারালেলোগ্রাম পাই। মানে ধর এই হচ্ছে আরবিটারি একটা কোয়াড্রিল্যাটেরাল, এই কোয়াড্রিল্যাটেরালের প্রত্যেকটা সাইডের মিড পয়েন্ট গুলোকে যদি আমি জয়েন করতে থাকি তাহলে যে শেপটা আমরা পাবো এটা হচ্ছে একটা প্যারালেলোগ্রাম। এটা কোনো থিওরেম ছিল না, এটা কিন্তু প্রয়োগ বা অ্যাপ্লিকেশন ছিল। ছবিটা দেখার চেষ্টা কর, তোদের জন্য আমি ছবিটাও ড্র করে দিচ্ছি। ধর এই যে ই পয়েন্ট আর এই যে জি পয়েন্ট আমি এই স্ট্রেট লাইনে জয়েন করলাম, ঠিক আছে? এই একটা লাইন জয়েন করলাম। এবার ই থেকে আমি এইচ পয়েন্টটাকে জয়েন করছি, ভালো করে দেখবি পিকচারটা।
এই দেখ তো, এই যে জিনিসটা পেলি EHFG, EHFG এই পিকচারটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করছে আমাকে একটু বলতো। প্যারালেলোগ্রাম। এবার প্যারালেলোগ্রামের জন্য থিওরেম পড়েছিলি ক্লাস 6-এ, সরি ক্লাস 6-এ, হ্যাঁ ক্লাস 6-এ একটা চ্যাপ্টার ছিল সামান্তরিক সংক্রান্ত উপপাদ্য, সেখানে পড়েছিলি একটা প্যারালেলোগ্রামের অপোজিট সাইডস আর ইকুয়াল হয়, একটা প্যারালেলোগ্রামের অপোজিট সাইডস আর ইকুয়াল হয়, এবং প্যারালেলোগ্রামের কর্ণদ্বয় মানে ডায়াগোনালস যে পয়েন্টে মিট করে সেই পয়েন্টে তারা অ্যাকচুয়ালি বাইসেক্ট করে, মানে সামান্তরিকের কর্ণদ্বয় একে অপরকে সমদ্বিখণ্ডিত করে। ইংলিশ হচ্ছে দ্য ডায়াগোনালস অফ আ প্যারালেলোগ্রাম বাইসেক্টস ইচ আদার। এই থিওরেমটা পড়েছিলি? এবার দেখতো EHFG এই প্যারালেলোগ্রামের আমার ডায়াগোনালস কারা কারা, চোখ বন্ধ করে GH একটা ডায়াগোনাল, EF একটা ডায়াগোনাল, এই দুটো ডায়াগোনাল আবার বাইসেক্ট করছে কোন পয়েন্টে, ও পয়েন্টে। তাহলে বলতে পারি ওটা হচ্ছে মিড পয়েন্ট অফ GH অ্যাজ ওয়েল অ্যাজ ওটা হচ্ছে মিড পয়েন্ট অফ EF। তাহলে এখান থেকে বলা যায়, এখান থেকে বলা যায়, একটু দেখবি তো, OG ইকুয়ালস টু OH আর OE ইকুয়ালস টু OF, এই দুটো কথা বলা যায়, বলা যায় হ্যাঁ কি না? এবার চুপি, এবার এরা নোট ডাউন করে ভ্যালুগুলোকে চুপচাপ এখানে পুট করে দে, এটা নোট ডাউন করে ভ্যালুটাকে চুপচাপ এখানে পুট করে দে, অঙ্ক হয়ে যাবে। ভ্যালুটাকে এই লাইনে চুপচাপ পুট করে দে, তাহলেই কাজ শেষ। দেখ তাই করছি। তাহলে আমি জানি OH আর OG ইকুয়াল, আমি জানি OH আর OG ইকুয়াল, কিন্তু আমার অ্যান্সারটা চাই GH এর রেসপেক্টে। তাহলে OH আর OG যদি ইকুয়াল হয় তাহলে OH কে লিখতে পারি হাফ অফ GH অ্যাজ ওয়েল অ্যাজ OG কে লিখতে পারি হাফ অফ GH। OH আর OG ইকুয়াল, তাহলে বলতে পারি OH টা হচ্ছে হাফ অফ GH অ্যাজ ওয়েল অ্যাজ OG টাও হচ্ছে হাফ অফ GH। এবার চুপচাপ লিখে দে, অঙ্ক হয়ে গেছে। তাহলে হাফ অফ GH এর হোল স্কয়ার মানে 1/4 অফ GH স্কয়ার, একইভাবে 1/4 অফ GH স্কয়ার। এবার প্লাস যেমন আছে তেমন লিখে দে, হাফ অফ AB স্কয়ার প্লাস হাফ অফ CD স্কয়ার। এবার এই টার্মটাকে দেখ একইভাবে 2 ইনটু, এবার তোরা বলতো OE কে আর OF কে কি লিখতে পারি বাবা? হাফ অফ EF এর হোল স্কয়ার মানে 1/4 EF স্কয়ার প্লাস 1/4 EF স্কয়ার। এবার এই দুটো পার্ট তোরা ক্যালকুলেশন করে দেখতো ভ্যালু কি আসছে। এটা আসছে GH স্কয়ার, এটা হচ্ছে EF স্কয়ার, মানে তোদের বইয়ে এই লাইনটা লিখে দেওয়া আছে। তোদের বইতে এই লাইনটা লিখে দেওয়া আছে যদি আমি খুব ভুল না হই। এবার পরীক্ষায় কিন্তু ডিরেক্ট যদি এই লাইনটা লিখিস টিচার কিন্তু বুঝে যাবে তোরা বই মুখস্থ করে অ্যান্সার লিখছিস, তোরা যে বুঝে লিখছিস কেউ কিন্তু ভাববে না। দেখ তো তোদের বইয়ে এই লাইনটা লেখা আছে কিনা যদি আমি ভুল না হই। লেখা আছে? এবার অঙ্কটা সলভ কর। এবার আমি একটা কাজ করছি, যেগুলোর সঙ্গে হাফ আছে সেগুলোকে আমি লেফটে আনছি, GH-টাকে রাইটে নিয়ে চলে যাচ্ছে, মানে এই দুটো টার্মকে আমি লেফট হ্যান্ড সাইডে আনছি, এই টার্মটাকে রাইটে নিয়ে চলে যাচ্ছি। তাহলে লিখতে পারি দেখ তো, EF স্কয়ার মাইনাস GH স্কয়ার দিস ইকুয়ালস টু হাফ, একবারে কমন নিয়ে AB স্কয়ার প্লাস CD স্কয়ার মাইনাস BC স্কয়ার মাইনাস AD স্কয়ার। দেখ তো বাবা এটা লেখা যায় কি লেখা যায় না? এবার বলতো EF এর ভ্যালু কত ধরেছিলাম A আর GH এর ভ্যালু B, তাহলে এটাকে লেখা যায় A স্কয়ার মাইনাস B স্কয়ার ইকুয়ালস টু, এবার বলতো এই সামটার ভ্যালু কত? দেখ AB BC CD AD হচ্ছে আমার ওয়েটলেস বারগুলোর প্রত্যেকটা লেন্থ, তাহলে এই ভ্যালুটা আমার কি হবে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট বলতে পারি। কোয়াড্রিল্যাটারালের প্রত্যেকটা সাইড তো কনস্ট্যান্ট, কোয়াড্রিল্যাটারাল তো তার ডিসপ্লেসমেন্ট দিলে তার পজিশন ইন্টারচেঞ্জ করছে না, পজিশন ইন্টারচেঞ্জ কে করবে বা কার লেংথ চেঞ্জ হবে? স্ট্রিং এর দুটো লেংথ।
তাহলে আমি বলতে পারি কোয়াড্রিল্যাটারাল যে চারটে সাইড দিয়ে তৈরি হচ্ছে তাদের লেংথটা ফিক্সড, মানে লেংথটা হচ্ছে কনস্ট্যান্ট। একটু রেসপন্স কর। আমি বললাম এই দেখ, এই যে আমার যে কোয়াড্রিল্যাটারালটা ছিল, এই কোয়াড্রিল্যাটারালটাকে যদি আমি বডি ধরি, আমি ডিসপ্লেসমেন্ট দিলে আমার কোয়াড্রিল্যাটারালটার কোনো শেপ চেঞ্জ হবে না? এর মধ্যে যে আমার স্ট্রিং গুলো আছে, স্ট্রিং এর লেংথের সাইড ডিসপ্লেসমেন্ট হবে। তাহলে কোয়াড্রিল্যাটারাল যে চারটে সাইড, মানে ধর এবি, বিসি, সিডি, এডি, এদের লেংথ তো মানে আনচেঞ্জেবল, মানে এদের লেংথ তো কোনো চেঞ্জ হবে না। তাহলে এদের এই যে ভ্যালুটা আমি পেলাম এবি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, এই ভ্যালুটা কি কনস্ট্যান্ট ভ্যালু বলতে পারি? প্রত্যেকের কাছে ক্লিয়ার? বাবা বলছি আমার যে কোয়াড্রিল্যাটারালটা আছে, তুই ধর মনে মনে একটা কোয়াড্রিল্যাটারাল ড্র করেছিস, তাহলে তার যে পেরিমিটার মানে বা প্রত্যেকটা সাইডের লেংথ, সেগুলো কি হয়, কনস্ট্যান্ট হয় না ভেরিয়েবল হয়? কনস্ট্যান্ট। তাহলে যদি এবি কনস্ট্যান্ট, বিসি কনস্ট্যান্ট, সিডি কনস্ট্যান্ট, এডি কনস্ট্যান্ট, তাহলে বল না আমাকে এর ভ্যালুটা কি হবে অ্যাকচুয়ালি? এর ভ্যালুটা আমার তাহলে কি আসবে বল? কনস্ট্যান্ট। তাহলে এবার আমি জাস্ট ওটাই লিখেছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবার বোথ সাইডে পার্শিয়ালি ডিফারেন্সিয়াল নে, তাহলে লিখতে পারি দেখ 2a del a minus 2b del b this equals to 0. তাহলে দ্যাট ইজ ইমপ্লাইজ a del a equals to b del b। এটাকে আমি ফাইনাল কত নাম দিচ্ছিলাম রে? লাস্ট কত নাম দিয়েছিলাম একটু বলতো? আচ্ছা 6, এটা 6। এবার দেখ 1 নম্বরে একটা রিলেশন পেয়েছিলাম ডেল এর সঙ্গে ডেল বির, আর এখানে 6 পেলাম ডেল এর সঙ্গে ডেল বি। তাহলে 1 আর 6 কে এখন কি করব? তাহলে লেখ ডিভাইডিং 1 and 6 উই গেট। তাহলে দেখ অ্যান্সারটা কি আসে, t1 del a by a del a this equals to minus t2 del b by b del b। del a del b cancel out, তাহলে পড়ে রইল দেখ t1 by a equals to minus t2 by b, that implies t1 by a plus t2 by b equals to 0, which is the required proof? হ্যাঁ বলো বাবা। হ্যাঁ বাবা কেন? ক্লাস রেকর্ডিং হচ্ছে, চিন্তা নেই। দেখ বাবা অঙ্কটা বুঝতে পেরেছিস কিনা আমাকে একটু বল, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা। কারোর কোনো জায়গায় প্রবলেম আছে থাকলে বল, নাহলে আমি নেক্সট অঙ্কে যাব। আচ্ছা তোদের একটা অঙ্ক আমি এইচডব্লিউ দিচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 48, এই অঙ্কটা তোদের আমি এইচডব্লিউ দিচ্ছি, তোরা দেখিস। না বুঝতে পারলে বা অঙ্কটা যদি কোনো প্রবলেম হয়, আমি কালকে অবশ্যই বুঝিয়ে দেবো। কালকে দরকার পড়লে এক্সট্রা ক্লাস নিয়ে 48-এর অঙ্কটা বুঝিয়ে দেবো। এই 48-এর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা দেখিস বাড়িতে অবশ্যই। এবার আসছি নেক্সট প্রবলেম। দাঁড়া বাবা একটা মিনিট। এবার আসছি কোয়েশ্চেন নাম্বার 32। এই 32 প্রবলেমটা করলে আমার একসঙ্গে 4টে প্রবলেমে সলভ হয়ে যাবে। 32 এর প্রবলেমটা করতে পারলে একসঙ্গে আমার 4টে অঙ্কের সলভ হবে। দেখ কোয়েশ্চেনটা কি বলেছে, দেখলি না পর কোয়েশ্চেনটা? A regular
ব্যাস দাঁড়িয়ে যা। একটা রেগুলার হেক্সাগন, তাহলে ফার্স্ট আমার বলতো রেগুলার ওয়ার্ডটাকে আমি বাদ দিচ্ছি কারণ একটু ভারী ওয়ার্ড, পরে আসছি। হেক্সাগন মানেটা কি? দেখ, ট্রায়াঙ্গেল মানে তিনটে সাইড দ্বারা একটা বাউন্ডেড রিজিয়ন, কোয়াড্রিল্যাটারাল মানে চারটে সাইড দ্বারা বাউন্ডেড রিজিয়ন। তাহলে হেক্সাগন মানে কি? তার মানে 6টা সাইড দ্বারা একটা বাউন্ডেড রিজিয়ন। ওকে, তাহলে আমার যদি আমি বলি পলিগন, একটু আমাকে বলবি, আমি জানি না হয়তো, পলিগন অফ এন সাইডস, তার মানে এটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে? এন সাইড ওয়ালা একটা বাউন্ডেড ফিগার। ওকে, এবার তার সঙ্গে এই রেগুলার ওয়ার্ডটা মানে কি? রেগুলার মানে কি এই পলিগনটা কি রোজ তৈরি হবে? আচ্ছা, রেগুলার কথাটার মিনিং দাঁড়ায়, রেগুলার পলিগন মানে এমন একটা পলিগন যার প্রত্যেকটা সাইডের লেন্থ ইকুয়াল। আবার বলছি, রেগুলার পলিগন মানে এমন একটা পলিগন যার প্রত্যেকটা সাইডের লেন্থ ইকুয়াল। তাহলে আমি যদি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আসি, একটু এক্সট্রা নলেজ দেওয়ার চেষ্টা করছি। যদি আমি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আসি, তাহলে রেগুলার ট্রায়াঙ্গেল বলতে আমি কাকে বুঝবো? বাকিরা রেসপন্স করবি। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলতে পারি। এবার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে কি দাদা? এর আবার কি ডেফিনেশন বলবো? এমন একটা ট্রায়াঙ্গেল যার প্রত্যেকটা সাইড ইকুয়াল। এটা আমি জানি, আমি এটা জানতে চাইছি না, আমি এর ভিতরে আর কি প্রপার্টি আছে জানার চেষ্টা করছি। আচ্ছা, তোরা আমায় বলতো। হ্যাঁ, বল বল বল। এবার এই অ্যাঙ্গেলের প্রশ্নেই যখন আসলাম না, আর একটু ডিপ চিন্তা করছি, একটু দাঁড়াবি। ধর আমি এই একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ড্র করলাম, দাঁড়া 1 মিনিট, আমি প্রত্যেকটা সাইডকে একটু বাড়াচ্ছি, 1টা মিনিট দাঁড়া। এই পয়েন্টটাকে এ কনসিডার করছি। কারোর আপত্তি আছে যদি প্রত্যেকটা সাইডকে আমি একটু বাড়িয়ে রাখি? প্রত্যেকটা সাইডকে বাড়িয়ে আমি একটু আঁকার চেষ্টা করলাম, কারোর প্রবলেম আছে? তাহলে আমার বলতো এবিসি ধরে নে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যার প্রত্যেকটা এজের লেন্থ সেম। তাহলে কোন অ্যাঙ্গেল গুলো ইকুয়াল? কোন অ্যাঙ্গেল ইকুয়াল? মানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা প্রত্যেকটা 60 ডিগ্রি বলতে পারি। এবার এই আমরা তো নর্মাল যখন ট্রায়াঙ্গেল পড়ি এগুলোকে অ্যাঙ্গেলস বলে যাই। অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলগুলো আমার ট্রায়াঙ্গেল মানে বাউন্ডেড রিজিয়নটার ভিতরে অবস্থিত না বাইরে অবস্থিত? ভিতরে। এই অ্যাঙ্গেলগুলোকে অ্যাকচুয়ালি বলা উচিত ট্রায়াঙ্গেলের ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, কিন্তু আমরা কোনোদিনও বলি না। আমরা বলি একটা ট্রায়াঙ্গেল মানে 3টে সাইড 3টে অ্যাঙ্গেল। আরে বাবা, কোন অ্যাঙ্গেল? এর ভিতরেও তো একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, বাইরেও একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। কোন অ্যাঙ্গেলটা নেব? ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা। আমরা যখন বলি না একটা ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, আমরা সারা জীবন ভুল বলি। আমাদের অ্যাকচুয়ালি বলা উচিত একটা ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু 60 ডিগ্রি, কিন্তু আমরা ইন্টেরিয়র বা আভ্যন্তরীণ কথাটা বলি না। কথাটা ক্লিয়ার? যে আমরা কত বড় ভুল করে করে পড়াশোনা করছি, এই জায়গাটা বুঝেছিস? আমাদের পড়াশোনায় অনেক গ্যাপ, আমরা কোনোদিনও ডিপলি চিন্তা করিনি। তো এবার পলিগনের কনসেপ্ট থেকে আমি ট্রায়াঙ্গেলে আসছি। তাহলে দেখ, ইন্টেরিয়র অ্যাঙ্গেল গুলো 60। দাঁড়া 1 মিনিট বাবা, ইন্টেরিয়র অ্যাঙ্গেল গুলো 60। এবার আমায় বলতো টোটাল যদি আমি সি অ্যাঙ্গেলটাকে ভাবি, টোটাল সি অ্যাঙ্গেলটার ভ্যালু কত? 180। তার মধ্যে ইন্টেরিয়রটা হচ্ছে 60, তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত হবে? এবার দেখ তো এর ক্ষেত্রে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা কত হবে? এর ক্ষেত্রে এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত হবে? তাহলে রেগুলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে প্রপার্টিগুলো এরকম লিখতে পারি। নাম্বার 1, all sides are equal, first property. Second, the value of all interior angles are equal. হ্যাঁ বল বাবা।
বল বল তুই বল, আমি শুনছি, ক্লাস 9 আমার মনে আছে। বল সর্বসমতার কি বলবি বল। তুই বলছিস কন্ডিশন অফ কন্ডিশন বলছিস, সর্বসমতার শর্ত, এস 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 এ এস এ, তারপর এস এ এস, তারপর আর এইচ এস। আমি ওখানে আসছি না রে বাবা, আমি রেগুলার পলিগনের কনসেপ্টটা বলার চেষ্টা করছি। আমরা খালি জানি সমবাহু ত্রিভুজ মানে তিনটে সাইড ইকুয়াল। আমি আর একটু ডিটেলসে ঢুকলাম, ইন্টেরিয়র অ্যাঙ্গেল গুলো ইকুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটেরিয়র অ্যাঙ্গেল গুলো ইকুয়াল। কেন বললাম? আমার এই পিকচারে লাগবে কাজে, তাই জন্য বললাম। কথাটা বুঝতে পারছিস বাবা? একটু রেসপন্স করিস আমায়। একইভাবে সেম অ্যাজ ফর এক্সটেরিয়র অ্যাঙ্গেল, আর এক্সটেরিয়র অ্যাঙ্গেলের প্রত্যেকটার ভ্যালু হবে 120 ডিগ্রি। দেখ তো এই তিনটে পয়েন্ট আমি রেগুলার ট্রায়াঙ্গেলের জন্য বলতে পারি। এবার আমি ট্রায়াঙ্গেলের ওপরের স্টেপ গেলাম, কোয়াড্রিল্যাটেরাল। যাকে জিজ্ঞাসা করবো সে বলবি, যাকে জিজ্ঞাসা করবো সে বলবি। চৈতি, চৈতি রেসপন্স কর। চৈতি রেসপন্স কর, বল রেগুলার ট্রায়াঙ্গেল হলো, রেগুলার কোয়াড্রিল্যাটেরাল বলতে আমি কাকে বুঝবো? রেগুলার ট্রায়াঙ্গেল বলতে ইকুইল্যাটেরাল ট্রায়াঙ্গেল বুঝি, ওকে। রেগুলার কোয়াড্রিল্যাটেরাল বলতে কোন কোন কাকে বুঝবো? বাচ্চাদের প্রশ্ন, পারবি পারবি? কে পারবি? স্কোয়ার, পাতি স্কোয়ার। কারণ স্কোয়ার হচ্ছে এমন একটা কোয়াড্রিল্যাটেরাল যার প্রত্যেকটা সাইড ইকুয়াল আর প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু কত? এই স্কোয়ারের মধ্যে না একটা বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। স্কোয়ার হচ্ছে এমন একটা জিওমেট্রিক ফিগার যার প্রত্যেকটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু 90 অ্যাজ ওয়েল অ্যাজ প্রত্যেকটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল ভ্যালুও 90। স্কোয়ার হচ্ছে এমন একটা স্পেসিফিক জিওমেট্রিক ফিগার যার ক্ষেত্রে আমার ইন্টেরিয়র অ্যাঙ্গেল, প্রত্যেকটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল 90 ডিগ্রি অ্যাজ ওয়েল অ্যাজ প্রত্যেকটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল 90 ডিগ্রি। স্কোয়ার মানে কি? এরকম একটা ফিগার তো। তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল গুলো দেখ প্রত্যেকটা 90, আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল গুলো কি প্রত্যেকটা 90 তো। এটা হচ্ছে আমার রেগুলার কোয়াড্রিল্যাটেরাল বা স্কোয়ার। তাহলে একইভাবে যদি রেগুলার ট্রায়াঙ্গেল, রেগুলার কোয়াড্রিল্যাটেরাল পাই, তাহলে একইভাবে রেগুলার হেক্সাগন, রেগুলার পেন্টাগন, রেগুলার সেপ্টাগন, এই করে করে প্রত্যেকটা সাইডের ক্ষেত্রে আমি রেগুলার কনসেপ্টটা পাবো। তাহলে যখনই আমার রেগুলার পলিগন কনসেপ্টটা আসবে, আমরা শুধুমাত্র এইটুকু ডেফিনেশন দেব না যে রেগুলার পলিগন বলতে আমরা এমন একটা পলিগন বুঝবো যার প্রত্যেকটা সাইড ইকুয়াল। না, এটা ছোটবেলায় বলা হতো, এটা ছোটবেলায় বলা হতো। এখন আমরা বড়, এখন আমরা ডেফিনেশনটা এরকম দেব, রেগুলার পলিগন হচ্ছে এমন একটা টাইপের পলিগন যার প্রত্যেকটা সাইডস ইকুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ প্রত্যেকটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু ইকুয়াল and also প্রত্যেকটা এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু ইকুয়াল। কথাটা ক্লিয়ার? পলিগন অফ এন সাইডস যদি রেগুলার হয়, তার মানে এন খানা সাইডের প্রত্যেকটার লেংথ ইকুয়াল। এন খানা সাইড মানে আমার এন খানা অ্যাঙ্গেল থাকবে, এই এন খানা অ্যাঙ্গেলের প্রত্যেকটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল এবং প্রত্যেকটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল। ক্লিয়ার কি ক্লিয়ার না? রেসপন্স করবি। এবার এই হলো আমার রেগুলার ওয়ার্ডটার জাস্টিফিকেশন। এবার আমি আসছি আমার অঙ্কটায়। দাঁড়া 1 মিনিট। আচ্ছা, এবার আমাকে কেউ বলতে পারবি, ছোটবেলায় বোধহয় একটা থিওরেমের মতো বা একটা রেজাল্টের মতো পড়েছিলি, যদি তোদের একটা কি বলে রেগুলার, যদি ওদের একটা পলিগন অফ এন সাইডস দিয়ে দেয়, তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বার করার ফর্মুলা আর ইন্টেরিয়র অ্যাঙ্গেল বার করার ফর্মুলা পড়েছিলি? আমার দরকার পড়বে একটু পরে, দেখবো তখন কার মনে আছে। আমার রেজাল্টটা দরকার পড়বে আজকে। এবার দেখ, এবার অঙ্কে আসছে। তাহলে এর রেগুলার হেক্সাগন মানে আমাকে এমন একটা হেক্সাগন দেওয়া আছে বা 6টা সাইড দিয়ে এমন একটা বাউন্ডেড রিজিয়ন তৈরি হচ্ছে যার প্রত্যেকটা সাইড ইকুয়াল, প্রত্যেকটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল, প্রত্যেকটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল। ওকে, এবার প্রশ্ন, হেক্সাগনটা কিভাবে থাকবে?
হেক্সাগনটা কি এরকম ভাবে থাকবে, না হেক্সাগনটা এরকম ভাবে থাকবে? হেক্সাগনটা কিভাবে থাকবে, না এরকম হরাইজন্টালি থাকবে? প্রশ্নটা এখন আমার এখানে এই হেক্সাগনটা কিভাবে লাই করবে। দেখ তার জন্য পরের লাইন, and two opposite angles are connected by a string। ভালো কথা, দুটো অপোজিট অ্যাঙ্গেল জয়েন করা থাকবে একটা স্ট্রিং দিয়ে। এবার দেখ খেলাটা, যেখানে স্ট্রিংটা হচ্ছে হরাইজন্টাল, এই লাইন দিয়ে আমার বোঝা যাবে হেক্সাগনটা কিভাবে আছে। বলেছে তুমি এমন ভাবে হেক্সাগনটাকে রাখো যার মধ্যে যে কোনো দুটো অপোজিট অ্যাঙ্গেল যদি আমি জয়েন করি একটা স্ট্রিং দিয়ে, স্ট্রিংটা হরাইজন্টাল। দেখ তো এখানে যে কোনো অ্যাঙ্গেল জয়েন কর, কোনো কেসে তুই হরাইজন্টাল কনসেপ্ট পাচ্ছিস? এই পিকচারগুলো জয়েন কর, এই পিকচার জয়েন কর, কোনো কেসে হরাইজন্টালের কনসেপ্ট আসছে? এবার দেখ তো এই পিকচারটার ক্ষেত্রে, তাহলে আমায় বল আমি এইটুকু লাইন পড়ে কি বুঝলাম, হেক্সাগনটা কিভাবে আছে, এইভাবে এইভাবে না এইভাবে? থার্ড কেসটা, এটা কি প্রত্যেকের কাছে ক্লিয়ার? দেখো আমি চাইলে কিন্তু এত বোঝানোর দরকারই ছিল না, আমি বলতাম বইয়ে ছবি আছে টুকে দাও, কিন্তু এটা হচ্ছে আসল বেসিক। কেন আমি ছবিটা এভাবে আঁকবো, কোয়েশ্চেনে বলা আছে আমার অপোজিট অ্যাঙ্গেলগুলো জয়েন করা আছে যে স্ট্রিং দিয়ে, সেটা হরাইজন্টাল। এবার ধর আমার হঠাৎ কায়দা করার ইচ্ছা হলো কোয়েশ্চেনে, আমি এই হরাইজন্টাল ওয়ার্ডটা কেটে দিয়ে আমি ভার্টিক্যাল লিখে দিলাম, তাহলে এই হরাইজন্টাল ওয়ার্ডটা কেটে দিয়ে আমি ভার্টিক্যাল লিখছি, তাহলে বলতো আমি কোন পিকচারটা নিয়ে কাজ করব? সেকেন্ড পিকচারটা। ক্লিয়ার প্রত্যেকের কাছে? যদি তোদের মনে করে বাস দেবে সিইউ এরকম ভাবে কোয়েশ্চেনটাকে মডিফাই করে আর স্টুডেন্টরা বলে কোয়েশ্চেন খুব টাফ, এভাবে অ্যান্সার করা যায়, যদি বেস ক্লিয়ার থাকে ভার্চুয়াল ওয়ার্কের যে কোনো প্রশ্নের অ্যান্সার দেওয়া যাবে। বেসটা ক্লিয়ার কিনা প্রত্যেকে আগে চেক কর। দেখো বা ক্লিয়ার তো? কে বলছিস বাবা, কি বলছিস বল একটু, কথাটা কেটে যাচ্ছে। হরাইজন্টাল বা ভার্টিক্যাল কিনা সেটা বলে দেবে, অবশ্যই কোয়েশ্চেনে বলে দেবে। বলবে না। বুঝলাম না বাবা, আরেকবার বল। মানে হরাইজন্টাল বলে দেবে, না হলে ভার্টিক্যালি আছে সেটা বলে দেবে, সেটাই জিজ্ঞেস করছি। হ্যাঁ অবশ্যই মেনশন করে দেওয়া থাকবে। এবার আমি তোকে বলছি শুধু এইটুকুই রিজন না আমার পিকচারটাকে এভাবে আঁকার, আমার আরে একটা রিজন আছে, সেই রিজনটাই আমি আসছি। দেখ এই কথাটা মেনশন করে দেওয়া আছে কেন আমার এরকম ভাবে থাকবে। এবার দেখ এখানেও আমার প্রবলেম আছে, এখানেও আমার প্রবলেম আছে। কি প্রবলেম বলতো? তোরা তো এইটুকু বুঝলি পিকচারটা এরকম থাকবে, তোরা তো বুঝলি পিকচারটা এরকম থাকবে। এবার এই পিকচারটা কি হরাইজন্টালের সঙ্গে এভাবে ওপরে থাকবে, না হরাইজন্টালের সঙ্গে একই লাইন বরাবর থাকবে, কিভাবে থাকবে তার কি কোনো আইডিয়া এখনো পর্যন্ত পেয়েছিস? দেখ উত্তরটা পরে লাইনে দেওয়া আছে, one rod being in contact with the horizontal plane, one rod being contact with the horizontal plane। তাহলে বল এইটাকে হরাইজন্টাল প্লেন নেব না এই লালটাকে হরাইজন্টাল প্লেন নেব? বোঝা গেছে? তাহলে লালটা হরাইজন্টাল প্লেন, এবি রডটা ধরে নিচ্ছি এমন রড যেটা হরাইজন্টালের সঙ্গে ইন কন্ট্যাক্টে আছে। মাথায় রাখবি এ পয়েন্ট আর বি পয়েন্ট কিন্তু রিজিডলি অ্যাটাচ নয়, কোয়েশ্চেনে কোথাও বলেনি। দাঁড়া এক মিনিট, কোয়েশ্চেনে কোথাও বলেনি এ পয়েন্ট আর বি পয়েন্ট হরাইজন্টালের সঙ্গে রিজিডলি অ্যাটাচ না। কোয়েশ্চেনে কিছু বলা নেই মানে আমি ধরে নেবো এ পয়েন্ট আর বি পয়েন্ট হচ্ছে জাস্ট স্মুথলি হিঞ্জ, জাস্ট স্মুথলি হিঞ্জ, রিজিডলি অ্যাটাচ নয়। হালকা ডিসপ্লেসমেন্ট দিলে এই জায়গাটা একটু উঠে যেতে পারে। কথাটা বোঝা গেল? কোশ্চেনে কিন্তু দেখ আমার বলে দেয়নি এ আর বি পয়েন্ট দুটো হরাইজন্টালের সঙ্গে রিজিডলি অ্যাটাচ, তাই আমি ধরে নিচ্ছি এ আর বি পয়েন্ট গুলো স্মুথলি হিঞ্জ। এবার তোদের মনে প্রশ্ন আসতেই পারে দাদা এখানে হঠাৎ করে রিজিডলি অ্যাটাচ বা স্মুথলি হিঞ্জের কনসেপ্ট আসছে কেন? একটু পরে বলছি। যেটুকু কথা বললাম ওইটুকু কি ক্লিয়ার? আগে আমাকে একটু রেসপন্স কর। আচ্ছা ওকে, তাহলে এবার দেখ আমি পিকচারটাকে সময় নষ্ট করছি না, পিকচারটা আমি আঁকাই আছে, আমি জাস্ট কপি পেস্ট করছি। দেখ কারণ বেকার পিকচারটা আঁকতে টাইম নষ্ট হয়ে যাবে, সময় নষ্ট করে কোনো লাভ নেই।
দেখ বাবা ঠিক আছে, দেখ তোদের যে কথাটা বলেছিলাম সেই পিকচারটা আমি এঁকেছি। দেখ একটা রেগুলার হেক্সাগন আছে যার প্রত্যেকটা সাইডের লেন্থ ইকুয়াল, প্রত্যেকটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল এন্ড প্রত্যেকটা এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু ইকুয়াল। একটা রড এ বি হরাইজেন্টালের সঙ্গে আমার ইন কন্ট্যাক্টে আছে, হরাইজেন্টালটাকে আমি এম এম ড্যাশ নাম দিয়েছি, এটা আমি নাম দিয়েছি। আর বলেছে যে কোনো দুটো কর্নার পয়েন্ট জয়েন করা আছে একটা স্ট্রিং দিয়ে যেটা হরাইজেন্টাল, তাই আমি সি আর এফ এই দুটো এন্ডকে জয়েন করেছি যেটাকে আমি ধরেছি হরাইজেন্টাল, এর মধ্যে এই দুটো এফ আর সি কে জয়েন করা আছে একটা স্ট্রিং দিয়ে। দেখ তো ছবিতে কোনো কারোর প্রবলেম আছে কিনা? আচ্ছা ওকে, এবার নেক্সট পয়েন্টে আসছে, নেক্সট পয়েন্টে আসছে। দ্য মিডিল সরি 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 দাঁড়া এক মিনিট বাবা, একটা মিনিট। হ্যাঁ দেখ কি বলেছে, বলেছে দ্য মিডিল পয়েন্ট, হ্যাঁ বল বাবা। বাবা বলছি বলছি আমি আসছি ওখানেই আসছি। দ্য মিডিল পয়েন্ট অফ দি অপোজিট রড ইজ প্লেসড আ ওয়েট W1। কি বলছে, যে রডটা আমার মানে যে বারটা যে হেক্সাগনের যে সাইডটা আমার হরাইজেন্টালের সঙ্গে অ্যাটাচ আছে তার অপোজিট এজে যাও, তাহলে এবি এজ তার অপোজিট এজ কোনটা আমাকে বল, ইডি বলতে পারি? বলেছে এই এজটার মিডিল পয়েন্ট দিয়ে ইডি এজের মিডিল পয়েন্ট দিয়ে একটা ওয়েট W1 ঝোলানো হয়েছে। তো আমি ইডি যে রডটা তার মিড পয়েন্ট পি কনসিডার করছি, ধরছি পি পয়েন্ট থেকে একটা ওয়েট W1 কাজ করছে। কোনো প্রবলেম আছে? পি পয়েন্ট থেকে একটা ওয়েট W1 কাজ করছে। বলেছে ইফ, আচ্ছা এখানে একটা ইফ, এখানে একটা স্মল ই বেকার পড়ে গেছে, এটা হবে না, এটা ইটা হবে না রে বাবা। ইফ ডাব্লিউ বি দা ওয়েট অফ দি ইচ রড, এবার বলতো এখানে প্রত্যেকটা রডের ওয়েট ডিক্লেয়ার করা আছে কেন? কে বলতে পারবি নাকি, কার বুদ্ধি আছে? এখানে প্রত্যেকটা রডের ওয়েট ডিক্লেয়ার করেছে কেন? এক্স্যাক্টলি, কোয়েশ্চেনে হেভি রড বলে দেওয়া আছে, লাইট রড বলা থাকলে আমি ওয়েট কনসিডার করতাম না। তাহলে দেখ একটা ফিগার তৈরি হচ্ছে ছখানা হেভি রড দিয়ে, প্রত্যেকটা রডের ওয়েট W, তাহলে বলতো এই টোটাল হেক্সাগনটার ওয়েট কত? এবার এই 6W ওয়েটটা কোন পয়েন্ট দিয়ে কাজ করবে? 6W ওয়েটটা কোন পয়েন্ট দিয়ে কাজ করবে সঙ্গীতা বল? এই বডিটার সেন্টার অফ গ্র্যাভিটি। আগের দিনের কনসেপ্টে আয়। এবার দেখ এই বডিটা তো স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেলের মতো নোন বডি নয়, একটু আননোন বডি। এই বডি সিজি কোথায় লাই করবে বল? দাদা এত ঝামেলার কি আছে, তুমি তো জি পয়েন্টটা এঁকেছো, ওটাই সিজি বলে দাও, তুমি তো জানোই। দেখ এটা বললে চলবে? কার মিড পয়েন্ট? এমন কোনো মানে নেই, এমন কোনো মানে নেই বডি সবসময় মিড পয়েন্ট, সিজি সবসময় মিড পয়েন্টে হবে। আগের দিন একটা প্রপার্টি বলেছি, কোন বডির সিজি কোথায় লাই করে? মানে সিজি অফ দি বডি অলওয়েজ লাই অন দা লাইন অফ সিমেট্রি, হ্যাঁ কি না আগে বল। এবার দেখ তো এই যে ফিগারটা, এই ফিগারের ক্ষেত্রে সিএফটাকে লাইন অফ সিমেট্রি বলতে পারি? এই যে ফিগারটা ড্র করেছি এই ফিগারের ক্ষেত্রে সিএফ কে লাইন অফ সিমেট্রি বলতে পারি? দেখ তো ভালো করে। পিএল কে লাইন অফ সিমেট্রি বলতে পারি? দেখ তো। আরো বলতে পারবো, দেখ আরো বলতে পারবো, দাঁড়া এক মিনিট বলে দিচ্ছি এক এক করে। এই লাইনটাকে লাইন অফ সিমেট্রি বলতে পারবো? একইভাবে এই লাইনটাকে লাইন অফ সিমেট্রি বলতে পারবো? দেখ তো। এবার তোরা ভাবনা আমি কি বলেছি, সিজি অলওয়েজ লাইন অফ সিমেট্রির উপর লাই করবে। তাহলে আমি তো এটা বলিনি যে কোন বডির লাইন অফ সিমেট্রি ইউনিক, এই কথাটা আমি কি কোনো ক্লাসে বলেছি যে কোন বডির লাইন অফ সিমেট্রি ইউনিক হয়? তাহলে একটা বডির একের বেশি তো লাইন অফ সিমেট্রি থাকতেই পারে,
তাহলে এই বডির ক্ষেত্রে কিন্তু আমি 4খানা লাইন অফ সিমেট্রি পেলাম। এবং যদি আমার এই স্টেটমেন্টটা কারেক্ট হয়, কোন বডি সিজি অলওয়েজ লাইন অফ সিমেট্রির উপরই লাই করবে, তাহলে বলতে পারি সিজি বিলংস টু ইন্টারসেকশন লাইন অফ সিমেট্রি। মানে সিজিটা অলওয়েজ কোন বডির যে কটা লাইন অফ সিমেট্রি তাদের ইন্টারসেকশনে লাই করবে, এই কথাটা বলতে পারি। এবার দেখতো এখানে যে কটা 4টে লাইন অফ সিমেট্রি আছে প্রত্যেকটার ইন্টারসেকশন পয়েন্ট কোনটা? তাহলে আমি বলতে পারি এই পিকচারে জিটা হচ্ছে আমার লাইন অফ, মানে এই পিকচারের ক্ষেত্রে জিটা সিজি অফ দি রেগুলার হেক্সাগন, এটা বলতে পারি। তাহলে কেন জি পয়েন্টটা সিজি প্রত্যেকের কাছে ক্লিয়ার? কারোর প্রবলেম আছে? কোন জায়গাটা বুঝিসনি বল বাবা। আমি বললাম দেখ তোদের তো সেন্টার অফ গ্র্যাভিটি এই চ্যাপ্টারটা সিলেবাসে নেই, এটা পুরনো সিলেবাসে ছিল, তাই তোদেরকে সেন্টার অফ গ্র্যাভিটি বার করার একটা রেজাল্ট আমি বলেছিলাম। রেজাল্টটা হচ্ছে কোনো একটা বডির সিজি অলওয়েজ তার লাইন অফ সিমেট্রির উপর লাই করবে। যে কোনো বডি, যে কোনো রিজিড বডির ক্ষেত্রে আমার সিজিটা লাইন অফ সিমেট্রির উপর লাই করবে। এবার এই যে পিকচারটা, এই পিকচারের ক্ষেত্রে কটা লাইন অফ সিমেট্রি আমার একটু বল না বাবা। দেখ সিএফ হচ্ছে একটা লাইন অফ সিমেট্রি, পিএল হচ্ছে একটা লাইন অফ সিমেট্রি, আর যে দুটো স্ট্রেট লাইন ড্র করেছি লাল কালি দিয়ে সেই দুটো মানে টোটাল অ্যাজ এ হোল 4টে হচ্ছে আমার লাইন অফ সিমেট্রি। এই কথাটা বলতে পারি। লাইন অফ সিমেট্রি মানে এমন একটা লাইন যেটা, যে লাইনটা বডিকে দুটো ইকুয়াল পার্টে ভাগ করে, এমন একটা লাইন যে লাইনটা বডিকে দুটো ইকুয়াল পার্টে ভাগ করে। তাহলে যদি সিজিটা প্রত্যেকটা লাইন অফ সিমেট্রির উপর লাই করে তাহলে বলতে পারি সিজিটা এই লাইন অফ সিমেট্রি গুলোর ইন্টারসেকশন পয়েন্টে লাই করবে। এবার এই পিকচারের ক্ষেত্রে লাইন অফ সিমেট্রির ইন্টারসেকশন পয়েন্ট কোনটা? জি। তাহলে বলতে পারি না এই পিকচারের ক্ষেত্রে জিটাই হবে আমার সিজি। ব্যাস এটাই আমার বলার টার্গেট ছিল তোদের কাছে, এটাই আমার বলার টার্গেট ছিল। তাহলে যেটা বললাম এখান থেকে আমার W1 ওয়েট কাজ করছে, আমি জিটাকে সিজি বলতে পারছি, আর টোটাল সিস্টেমটার ওয়েট 6W। তাহলে বলতো 6W ওয়েটটা জি পয়েন্ট দিয়ে কাজ করবে, এটা বলতে পারি। এবার সিএফটা কি, স্ট্রিং না রড? সিএফটা আমার কি বল, স্ট্রিং না রড একটু বল। রড। এবার দেখ তোকে কি বার করতে বলেছে, ধর রড কেন, স্ট্রিং, দাঁড়া স্ট্রিং তো, সিএফটা আমার স্ট্রিং তো, কোশ্চেনটা ভালো করে দেখ। সিএফটা আমার স্ট্রিং বলেছে তো, তাহলে স্ট্রিং হলে আমার কি কাজ করবে, টেনশন না থ্রাস্ট? টেনশন কি ইনওয়ার্ড না আউটওয়ার্ড? দেখ আমার পিকচার কি কমপ্লিট? আমার কি পিকচার আঁকা কমপ্লিট? এবার বল। এবার এবার আরো একটা কথা আছে দেখ, এবার দেখ এই বডিটা মানে হেক্সাগনটা হরাইজন্টাল প্লেনের সঙ্গে কন্ট্যাক্টে আছে, রেগুলার হেক্সাগনটা হরাইজন্টাল প্লেনের সঙ্গে কন্ট্যাক্টে আছে। তাহলে দুটো বডি যদি একে অপরের সঙ্গে ইন কন্ট্যাক্টে থাকে আমার কি কি ফোর্স তৈরি হয়? অ্যাকশন রিঅ্যাকশন। এবার বল আমার যেটা সিস্টেম মানে হেক্সাগন তার উপরে ফোর্স কোনটা, অ্যাকশন ফোর্সটা না রিঅ্যাকশন ফোর্সটা? দেখ হেক্সাগনটা প্লেনকে, সরি ও দাঁড়া এক মিনিট, হেক্সাগনটা আমার প্লেনকে একটা অ্যাকশন দেবে, প্লেনটা হেক্সাগনকে ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন দেবে। এবার বল আমরা কোন ফোর্সটাকে কনসিডার করব, অ্যাকশনটাকে না রিঅ্যাকশনটাকে? রিঅ্যাকশনটাকে। কেন রিঅ্যাকশন ফোর্স কনসিডার করব? যারা নতুন তাদের জন্য বল। কারণ সিস্টেমের উপর আমার রিঅ্যাকশন ফোর্সই কাজ করছে। এক্স্যাক্টলি প্রিয়াঙ্ক, এক্স্যাক্টলি। এবার আমি রিঅ্যাকশন ফোর্সটাকে কনসিডার করলাম না কেন? কারণ এই 90 অ্যাঙ্গেল আছে, মানে যেদিকে ডিসপ্লেসমেন্ট হবে
ফোর্সটা তার সঙ্গে পারপেন্ডিকুলারলি কাজ করছে, বা এভাবেও বলতে পারিস লেকচার 3তে আমি পড়িয়েছিলাম কোন কোন ফোর্স ভার্চুয়াল ওয়ার্ক ডান করে না। সেখানে পরিষ্কার বলেছিলাম দুটো বডি যদি ইন কন্ট্যাক্টে থাকে তাহলে বডির সঙ্গে পারপেন্ডিকুলারলি যে রিঅ্যাকশন ফোর্স অর্থাৎ নর্মাল রিঅ্যাকশন, সেই নর্মাল রিঅ্যাকশন কোনো ভার্চুয়াল ওয়ার্ক ডান করে না। তাই এখানে আমি নর্মাল রিঅ্যাকশনটাকে কনসিডার করলাম না। প্রত্যেকের কাছে ক্লিয়ার? ওকে, তাহলে এবার যা, আচ্ছা এবার কি খুঁজতে হবে, দেখ ওয়েট কাজ করছে W1 আর 6W। ওয়েটের জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডান বার করার সময় আমাকে সবার আগে কি কনসিডার করতে হয়? দাঁড়া বাবা, ফিক্সড লাইন না ফিক্সড পয়েন্ট, দুটোর মধ্যে যে কোনো একটা। অলওয়েজ যে লাইনই থাকবে এমন কোনো মানে নেই, আইদার ফিক্সড লাইন অর ফিক্সড পয়েন্ট। এই পিকচারের ক্ষেত্রে ফিক্সড লাইন কোনটা? বল বাবা কোনটা? mm ড্যাশ। কেন? mm ড্যাশটা হচ্ছে হরাইজন্টাল। mm ড্যাশটা হচ্ছে আমার হরাইজন্টাল, তাই এটা হচ্ছে আমার ফিক্সড। আচ্ছা mm ড্যাশ যদি হরাইজন্টাল হয় আমি ab যে রডটা তাকে ফিক্সড লাইন বলতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ l যে পয়েন্টটা, l পয়েন্টকে ফিক্সড পয়েন্ট বলতে পারি। ওকে ঠিক আছে, এবার আমি আসছি দেখ তাহলে ফাইনাল কনক্লুশনে। আচ্ছা ওকে, তাহলে আমায় বল দেন বাই প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক ডান কি লিখতে পারি? টোটাল ওয়ার্ক ডান ইকুয়ালস টু 0 লেখা যাবে? দেবলিনা বল টোটাল ওয়ার্ক ডান 0 লেখা যাবে? এবার প্রত্যেকটা ফোর্সের জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডানের ভ্যালুগুলো বল। প্রথমে টেনশনের জন্য বল। ডেল অফ সিএফ আর টেনশন বলে আগে মাইনাস। ওকে, এবার প্রথমে 6W এর জন্য বার কর। দেখ 6W ওয়েটটা কাজ করছে জি পয়েন্ট থেকে। জি পয়েন্টটা ফিক্সড লাইনের উপরে আছে না নিচে আছে? উপরে, তার মানে হাইট কনসিডার করতে হবে। তাহলে এর জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডানটা পজিটিভ না নেগেটিভ? মাইনাস। তাহলে মাইনাস 6W ইন্টু ডেল অফ কত হবে বল? LG। একইভাবে W1 ফোর্সের জন্য বল। W1 ওয়েটটা কাজ করছে পি পয়েন্ট থেকে। পি পয়েন্টটাও একইভাবে ফিক্সড লাইনের উপরে পয়েন্ট, মানে এক্ষেত্রেও হাইট কনসিডার করতে হবে। তাহলে ভার্চুয়াল ওয়ার্ক ডানটা অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ। তাহলে ডেল অফ কত? PL ইকুয়ালস টু 0। কারোর আপত্তি আছে কোনো? এবার আমায় বলতো কার কার ভ্যালু বার করতে হবে? CF LG PL এর ভ্যালু বার করলে কাজ শেষ। এবার দেখতো বাবা আমাকে কোয়েশ্চেনে কি কিছু বলে দিয়েছে যাতে করে আমি এর ভ্যালু বার করতে পারবো? আমাকে কোয়েশ্চেনে কি কিছু বলে দিয়েছে যার রেসপেক্টে এর ভ্যালুগুলো বার করতে পারবো? এবার একটু ঠান্ডা মাথায় ভাবনা বাবা। ধর আমাকে তো কি লেংথ বার করতে হবে? আমাকে এখান থেকে এই লেংথটা বার করতে হবে LG, তারপর PL বার করতে হবে, তারপর CF বার করতে হবে। তাহলে কোনো লেংথ বার করার জন্য আমাকে সবার আগে কি কনসিডার করতে হয়? একটা অ্যাঙ্গেল না? এবার মনে করে দেখ অঙ্কটা শুরুর সময় বলেছিলাম এই রডটায় AB রডটায় A আর B পয়েন্টে রিজিডলি অ্যাটাচ নেই, কারণ কোয়েশ্চেনেই বলে দেওয়া নেই। ধরে নে তুই এরকম কাজ করছিস, ধর আমাকে এরকম ভাব, ধর বাড়িতে একটা কোনো একটা ফ্রেম লাগাচ্ছিস। তোরা প্রত্যেকে একটু কনসিডার কর, বাড়িতে একটা ফ্রেম লাগাচ্ছিস। ফ্রেম লাগানোর সময় যখন পেরেকটা মারা হয় সপাটে, প্রথমে তো একটা হালকা মেরে সিস্টেমটাকে দেখা হয় বসছে কিনা, তারপর তো জোরে পেরেক মারা হয় না? প্রথমে একদম সপাটে পেরেক মেরে দেয়? প্রথমে আগে আস্তে মেরে দেখে সিস্টেমটা দাঁড়াচ্ছে কিনা। যদি একদম ফিক্স থাকে, ইকুইলিব্রিয়াম থাকে ম্যাথামেটিশিয়ানদের ভাষায়, তারপর তো জোরে একদম ফোর্স অ্যাপ্লাই করে পেরেকটাকে স্টেবল করে দেয়, মানে রিজিডলি অ্যাটাচ করে দেয়। তুই ভাব এই পজিশনটা এমন যে সময় ফ্রেমটা বসিয়ে দেখছে আদৌ স্টেবল আছে কিনা, মানে ফাইনাল সজোরে ফোর্সটা অ্যাপ্লাই করেনি পেরেকটাকে আটকানোর জন্য। তাহলে যদি তুই একটু ডিসপ্লেসমেন্ট দিস, বি পয়েন্টার এ পয়েন্টার পজিশন সেম থাকবে, CF এরা একটু নড়াচড়া করবে না? ধর এ পয়েন্ট বি পয়েন্টটা ফিক্সড আছে, CF টা নড়াচড়া করবে না একটু? এবার বল না, CF যদি নড়াচড়া করে তাহলে EDও তো নড়াচড়া করবে,
কারণ সি এর সঙ্গে ডি আর এফ এর সঙ্গে ই তো জয়েন করা, সি আর এফ যদি নড়চড় করে ইডিও তো নড়চড় করবে। তাহলে আমি ধরছি হরাইজন্টালের সঙ্গে এই যে আমার রড তার অ্যাঙ্গেলটা থিটা, তাহলে বলতে পারি স্লাইড ডিসপ্লেসমেন্ট দিলে এই থিটা অ্যাঙ্গেলটা স্লাইড চেঞ্জ হবে। দেখ একটু আমায় বল, যদি আমি স্লাইড ডিসপ্লেসমেন্ট দিই এই থিটা অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে, এটা আমি বলতে পারি? মানে আমি বলতে চাইছি থিটাটা চেঞ্জ হয়ে যাবে থিটা প্লাস ডেল থিটা, এই কথাটা বলতে পারি? দেখ না না ফিক্স থাকবে, স্লাইড ডিসপ্লেসমেন্ট হবে, বি পয়েন্টটা আর এবি রডটা ফিক্স থাকবে, কথাটা একটু বোঝ। আমি বলছি যদি ধর একটু ডিসপ্লেসমেন্ট দিই বি পয়েন্টটা সামান্য মানে বি পয়েন্টটার সামান্য নড়চড়ের জন্য সি পয়েন্টটা সরে যাবে না, সেটাই বলছি। এবার তার জন্য আমি এই যে অ্যাঙ্গেলের চেঞ্জটা তাকে আমি থিটা ধরছি, আপত্তি আছে? এবার তোদের মনে কারোর মনে প্রশ্ন আসছে কি, আসলে করে দে যে থিটা অ্যাঙ্গেলটা তুমি কেন ধরেছো, কোয়েশ্চেনে তো থিটা বলে কিছু মেনশন করা নেই, তুমি থিটা অ্যাঙ্গেলটা কি কারণে ধরেছো, এই প্রশ্নটা কি কারোর মনে আসছে? এক্ষুনি রেসপন্স কর। থিটা অ্যাঙ্গেলটা নিতে হবে, বইয়ে কোথাও বলে দেওয়া নেই, তুমি নিজের মর্জি মতো থিটা অ্যাঙ্গেলটা নিয়ে নিছো কেন, এই প্রশ্নটা কি কারোর মনে আসছে? একটু রেসপন্স কর বাবা। যদি কারোর মনে প্রশ্ন না আসে ভালো কথা, তারা বুঝতে পারছে। যদি কারোর মনে প্রশ্ন আসে তার জন্য বলে দিচ্ছি, দেখ আমাকে পিএল জিএল আর সিএফ বার করতে হবে। যদি আমি হরাইজন্টাল মানে ফিক্স লাইনের সঙ্গে একটা অ্যাঙ্গেল কনসিডার না করি, আমি কি করে এই অ্যাঙ্গেলগুলোর ভ্যালু বার করব? বোঝা গেল? তার জন্য আমি অ্যাঙ্গেলটা কনসিডার করেছি। তাহলে এখানে আমি লিখছি, দেখ। হ্যাঁ বল বাবা, কি বলছিস বল। আমি বললাম এই যে আমাকে কি কি লেন্থ বার করতে হবে, পিএল এলজি আর সিএফ বার করতে হবে। তো যদি আমি একটা অ্যাঙ্গেল থিটা কনসিডার না করি, আমি কি করে এই লেন্থগুলো বার করব বাবা বলতো? আমি কি লেন্থগুলো বার করতে পারবো? কথাটা বুঝলি? রেসপন্স কর একটু বাবা, সৃজিত রেসপন্স কর। আচ্ছা ওকে, তাহলে আমি ধরছি লেট অ্যাঙ্গেল সিবি, আচ্ছা সিবি এম ড্যাশ ইকুয়ালস টু থিটা। আরেকটা আমাকে হেক্সাগনটা কি বলেছে, রেগুলার হেক্সাগন। তো তাহলে প্রত্যেকটা এজের লেন্থ সেম, আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা এজের লেন্থ হচ্ছে স্মল এ ইউনিট। বল কারোর প্রবলেম থাকলে ইমিডিয়েট বল। কারোর প্রবলেম আছে এই দুটো জায়গায়? বাবা একটু রেসপন্স কর, একটু রেসপন্স কর, সবাই সাইলেন্ট, বুঝতে পারছি না। এবার আমায় বলতো, আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য এফ পয়েন্ট থেকে হরাইজন্টালের ওপর একটা পারপেন্ডিকুলার এফ কিউ আর এখান থেকে সিএন ড্র করলাম। ক্যালকুলেশনের সুবিধার জন্য সি পয়েন্ট থেকে সিএন আর এফ পয়েন্ট থেকে এফ কিউ দুটো পারপেন্ডিকুলার ড্র করলাম, মানে এই দুটোর অ্যাঙ্গেল কিন্তু 90। এবার আমায় বলতো আমাকে ফার্স্ট কি বার করতে হবে, এলজি। তো এলজি মানে এই পিকচার থেকে আমি বলতে পারি এলজি আর সিএন এই দুটো ভ্যালু ইকুয়াল। প্রত্যেকে চেক করবি, পিকচার থেকে বলতে পারি এলজি আর সিএন ইকুয়াল। তাহলে আমার বলতো সিএন এর ভ্যালুটা ট্রায়াঙ্গেল বিসিএন থেকে বার করে দেখতো আমার সিএন এর লেন্থ কত হয়। দেখ বিসির লেন্থ এ ধরেছি, এ সাইন থিটা, এক্স্যাক্টলি। তাহলে এলজির ভ্যালু আমি পেলাম এ সাইন থিটা। কারণ আপত্তি আছে? এবার আমার বল জি যদি বডির সিজি হয়, জি যদি বডির সিজি হয়, তাহলে জিটা পিএল সাইডের কি রে? তাহলে এলজি যদি আমার হয় এ সাইন থিটা, তাহলে পিএলটা কত হবে? 2GL মানে 2a সাইন থিটা বলতে পারি।
ফাইনালি তাহলে দেখ এলজি আর পিএল বেরিয়ে গেল, তাহলে এখন আমাকে কার লেন্থ বার করতে হবে? সিএফ। দেখ সিএফ এরটা কি করে বার করছি দেখ। আচ্ছা এই পিকচারে সিএফ আর কিউএন প্যারালাল না, অ্যান্ড অলসো ইকুয়াল না? এবার কিউএন মানে আমি লিখতে পারি, দেখ তো, কিউএ প্লাস এবি প্লাস বিএন। কিউএ প্লাস এবি প্লাস বিএন লেখা যায় দেখ। এবার 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 ওয়েট, হ্যাঁ বল কোনটা বল বাবা। এলজি ইকুয়ালস টু সিএন, এই যে এলজির এই লেন্থটা আর সিএন এর এই লেন্থটা, ঠিক আছে? আচ্ছা এবার আমায় বলতো এ কিউ এর লেন্থ আর বিএন এর লেন্থ সেম না আলাদা? কেন সেম? কে বলতে পারবি? যে বলতে পারবি তার জিওমেট্রি বিশাল স্ট্রং, আমি বুঝে নেবো। কে বলতে পারবি? একদম। যেহেতু আমাকে হেক্সাগনটা রেগুলার বলেছে, এই হচ্ছে রেগুলার হেক্সাগনের ডেফিনেশনটা কাজে লাগালাম। যেহেতু রেগুলার হেক্সাগন বলেছে তার মানে কি প্রত্যেকটা এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু সেম তো? তাহলে এটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে না? প্রত্যেকটা রডের লেন্থ সেম, তাহলে এটা যদি এ হয় এটাও এ, তাহলে এটা এ কস থিটা মানে এটাও এ কস থিটা হবে না? তাহলে এবার আমাকে বল এবির লেন্থ ধরেছি এ, তাহলে এর ভ্যালুটা লিখতে পারি সিএফ ইকুয়ালস টু এ প্লাস 2a cos থিটা, এটা লেখা যায়? এবার এই তিনটে ভ্যালু ঝপাত করে বসিয়ে দে, তিনটে ভ্যালু ঝপাত করে বসিয়ে দে। দেখ তিনটেই মাইনাস, আমি মাইনাসটাকে কমন নিচ্ছি, তাহলে টি ইন্টু ডেল অফ সিএফ মানে এ প্লাস 2a cos থিটা প্লাস 6w ডেল অফ এলজি মানে এ সাইন থিটা প্লাস w1। সৃজিত মাইকটা বন্ধ করে একটু, তোর মাইকে প্রবলেম করছে। পিএল মানে 2a sin থিটা। যদি কারোর প্রবলেম হয় এমন কোন জায়গায় সে নোট ডাউন করো, বলতে যদি অসুবিধা হয় নেটওয়ার্কের জন্য আমাকে ক্লাসের শেষে ফোন করো, আমি বলে দিচ্ছি। নেক্সট এবার দেখ এই যে এখানে আমার এ আছে আর থিটা আছে, এ আর থিটার মধ্যে বলতো কে কনস্ট্যান্ট কে ভেরিয়েবল? এ কনস্ট্যান্ট আর থিটা ভেরিয়েবল। তাহলে দেখ ডেল অফ এ মানে কিন্তু 0, তাহলে আমি লিখতে পারি টি ইন্টু, আচ্ছা একটা মিনিট ভাবতো, দাঁড়া এক মিনিট, এখানে তো ডেল অফ এটা 0, এখানে 2a আছে, এখানে 6a আছে, এখানে 2a আছে, তাহলে আমি অ্যাজ এ হোল 2a টাকে কমন নিতে পারি। তাহলে 2a কমন লিখছি মাইনাস টি সাইন থিটা প্লাস 3w cos থিটা প্লাস দাঁড়া প্লাস w1 cos থিটা ইন্টু ডেল থিটা ইকুয়ালস টু 0। দেখ তো এর পরের লাইনটা এটা আসে কিনা, প্রত্যেকে করে, প্রত্যেকে রেসপন্স করে, এই লাইনটা আসে কি আসে না? তা বাবা cos থিটা ডেরিভেটিভ করলে তো মাইনাস সাইন থিটাই হয়। দেখ এই লাইনটা আসছে, এবার দেখ ডেল থিটা কোনোদিনও 0 হতে পারে না, তাহলে therefore the only possibility is minus t sin theta plus 3w plus w1 into cos theta equals to 0। তাহলে এখান থেকে আমি t এর ভ্যালুটা পেয়ে গেলাম, দেখ 3w plus w1 cot theta। দেখ তো এর ভ্যালুটা আসলো কি আসলো না, একটু দেখ তো এর ভ্যালুটা আসলো কি আসলো না, একটু দেখ তো। এবার এটা কি আমার অ্যান্সার? প্রত্যেকের কাছে আমার একটাই প্রশ্ন, এটা কি আমার উত্তর, হ্যাঁ কি না? না, কারণ কোয়েশ্চেনে আমার থিটা মেনশন করা নেই, আর তুমি ইচ্ছা করে অ্যান্সারটা থিটায় বার করে রেখেছো, সুতরাং এটা অ্যান্সার নয়। তাহলে এখন আমার কাজ কি, থিটার ভ্যালুটাকে খুঁজে বার করা তো। তাহলে আমি লিখতে পারি নাও we have to find out the value of theta
এবার আমাকে একটা কথা বলতো, আমার যে পিকচারটা ছিল সেই পিকচারের থিটা কি অ্যাঙ্গেল? এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এবার একটা ফর্মুলা, দাঁড়া এক মিনিট। আমার যে ফর্মুলাটা ছিল একটু মনে করার চেষ্টা কর। ক্লাস 6 বা 7 এ তোরা পড়েছিলি, যদি আমাকে একটা রেগুলার পলিগন দেয় অফ এন সাইডস, তাহলে তোরা ফার্স্ট পড়েছিলি ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা হয় n-2/n ইন্টু পাই। হ্যাঁ কি না বলতো? দেখ আমারও ভুল হতে পারে, একটু চেক করতো এটা হয় কি হয় না। এটা 2 নাম্বার এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা কত হয় রে? এটা সবচেয়ে ইজি ফর্মুলা ছিল 180 minus interior. বাবা, আরেকটা ফর্মুলা ছিল 360/n। ঠিক আছে, মানে অনেকে করতো কি ইন্টেরিয়রটা মনে রাখতো 180 থেকে ইন্টেরিয়রকে বাদ দিয়ে এক্সটেরিয়র করতো। অনেকে করতো ইন্টেরিয়রের ফর্মুলাটা টাফ, আমরা এক্সটেরিয়রটা মনে রাখবো, এক্সটেরিয়রটা বার করে 180 থেকে মাইনাস করবো, তাহলে ইন্টেরিয়র পাবো। আর একটা ছিল ইন্টেরিয়র অ্যাঙ্গেল শর্টে আই এ লিখছি, এক্সটেরিয়র অ্যাঙ্গেল শর্টে ই এ লিখছি, এর ভ্যালুটা ছিল 180। এই তিনটে রেজাল্ট ছিল তো। আমার দরকার থিটা মানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, তো আমি ডিরেক্টলি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি। তাহলে লিখছি ফর আর হেক্সাগন, আচ্ছা এভাবে লিখি, ফর আর রেগুলার হেক্সাগন লিখি, ফর আ রেগুলার হেক্সাগন n equals to number of sides equals to 6, তাহলে therefore theta equals to exterior angle this equals to 360/6, মানে অ্যাকচুয়ালি আমার অ্যান্সারটা এলো পাই বাই কত, পাই বাই 3। দেখ তো এটা এলো কিনা বাবা একটু, তাহলে লিখে দে, একে 2 নাম্বার নাম দিয়ে দে। তাহলে ফ্রম 2 উই গেট, আচ্ছা এটাকে একই হবে বোধহয়, দাঁড়া এটা বোধহয় একই হবে। তাহলে ফ্রম 1 উই গেট থিটা ভ্যালুটা পুট করে দে, তাহলে t ইকুয়ালস টু 3w প্লাস w1। এবার দেখ cot 60 মানে কত, tan 30 মানে বাই রুট 3, তাহলে বাই রুট 3 which is the required result। দেখ বাবা প্রত্যেকের কাছে ক্লিয়ার কি ক্লিয়ার না? হ্যাঁ স্যার। কারোর প্রবলেম থাকলে ইমিডিয়েট বল, কারোর প্রবলেম থাকলে ইমিডিয়েট বল।